আমরা যারা বায়োলজি পছন্দ করি অথচ এখনো কোথাও চান্স পাইনি, আমাদের জন্য শেষ ভরসার জায়গা হলো হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট। এখানে বায়োলজিতে একটু ভালো করলে চান্স পাওয়া যায় এবং বায়োলজিতে ভালো করা বেশ সহজ, কারণ বায়োলজির 25টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন হুবহু বিগত বছরগুলো থেকে কমন পাওয়া যায় এবং এই 20টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন নির্দিষ্ট কিছু টপিক থেকে আসে। এই ভিডিওতে আমি সেই নির্দিষ্ট টপিকগুলো তোমাদেরকে চিনিয়ে দিব। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে শর্ট সিলেবাসের বাইরে থেকেও কিছু প্রশ্ন হয় কিছু নির্দিষ্ট টপিক থেকে। সেই টপিকগুলো তোমাদেরকে আমি বলে দিব। এই ভিডিওতে আমি যেটা করেছি, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিগত সালের সব প্রশ্নগুলো, বায়োলজি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি। সেখান থেকে 300টা প্রশ্ন আমি বাছাই করেছি। সেই 300টা প্রশ্নের অ্যানালাইসিস তোমাদেরকে দেখাবো, সেগুলো সমাধান তোমাদের করিয়ে দিব, সেগুলো মনে রাখার ট্রিক তোমাদেরকে শেখাবো এবং এই প্রশ্নগুলো যে টপিক থেকে এসেছে সেই টপিকগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কেও তোমাদের ধারণা দিব। তাহলে চলো কথাবার্তা না বাড়িয়ে আলোচনাতে চলে যাই। আমরা প্রথমে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 2024-25 সেশনের শিফট 1-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ জানবো। প্রথম প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো, খাবারের স্বাদ নিতে পারে কোন অঙ্গ? এই প্রশ্নটা আসলে এসেছে ঘাসফড়িং টপিক থেকে, তবে এই তথ্যগুলো সব প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রাণীরা যে অঙ্গ দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করতে পারে সেটাকে বলা হয় গাস্টাটরি অর্গান। খাবারের স্বাদ নিতে পারে প্রাণীরা যে অঙ্গ দিয়ে, সেটাকে বলা হয় গাস্টাটরি অর্গানস। মানুষের জিহ্বা হলো গাস্টাটরি অর্গান, কারণ মানুষের জিহ্বা দিয়ে মানুষ খাবারের স্বাদ পায়। তবে ঘাসফড়িং খাবারের স্বাদ পায় পাল্প নামের একগুলো দাড়ির মাধ্যমে। তার লেবিয়াল পাল্প থাকে 2টা, ম্যাক্সিলারি পাল্প থাকে 2টা, 4টা দাড়ি দিয়ে সে খাবারের স্বাদ গ্রহণ করতে পারে। যাই হোক, স্বাদ গ্রহণকারী অঙ্গ হলো গাস্টাটরি অর্গান। অডিটরি অর্গান মানে কি জানো? শ্রবণ অঙ্গ। শ্রবণ অঙ্গ, এটা দিয়ে শোনা যায়। অলফ্যাক্টরি অর্গান মানে হলো ঘ্রাণ অঙ্গ, এটা দিয়ে গন্ধ নেওয়া যায়। টেকটাইল অর্গান মানে হলো স্পর্শ অঙ্গ, এটা দিয়ে স্পর্শ বোঝা যায়। এগুলো একটু মুখস্থ করতে পারো তোমরা। কোন প্রাণীর দেহে টোটিপোটেন্ট প্রকৃতির কোষ পাওয়া যায়? টোটিপোটেন্ট কোষ বলতে আসলে এমন কোষকে বোঝাচ্ছে যে কোষটা বিভাজন করে যে কোনো কোষ তৈরি করতে পারে, পুনরুৎপত্তি ক্ষমতা আছে এরকম কোষ। হাইড্রার শরীরে ইন্টারস্টিশিয়াল কোষ বলে একটা কোষ থাকে, বুঝছো? টোটিপোটেন্ট কোষ দ্বারা আসলে ইন্টারস্টিশিয়াল কোষ বোঝানো হচ্ছে। ইন্টারস্টিশিয়াল কোষ বোঝানো হচ্ছে। টোটিপোটেন্ট কোষ বলতে ইন্টারস্টিশিয়াল কোষ বোঝানো হচ্ছে। ইন্টারস্টিশিয়াল কোষ কার থাকে বলো? অবশ্যই হাইড্রার থাকে। আমরা মনে রাখবো উদ্ভিদের শরীরেও থাকে, তবে প্রাণী যেহেতু আমাদেরকে বলেছে আমরা হাইড্রা অবশ্যই উত্তর দিব। পরে দেখো রুই মাছ, তারপরে যে পাইলা মানে শামুক, তারপর ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এদের এই জিনিসগুলো নাই। দেখো 6টা NADH2, 2টা FADH2 এবং 2টা ATP ইকুয়াল কতগুলো ATP? 2টা ATP মানে তো 2টা ATP। 2টা FADH2 মানে কয়টা ATP বলো? একটা FADH2 মানে 2টা ATP, বুঝছো? একটা FADH2 মানে 2টা ATP, তাহলে 2টা FADH2 মানে হলো 4টা ATP। একটা NADH2 কে ভাঙলে 3টা ATP বানানো যায়। একটা NADH2 এর মধ্যে থাকে 3টা ATP সমান শক্তি, তাহলে 6টা NADH2 এর মধ্যে 18টা ATP সমান শক্তি আছে। এখানে তাহলে 18টা ATP হবে। ঠিক আছে, খুবই কমন একটা প্রশ্ন, এটা অনেকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। 18 আর 4 হয় 22, 22 আর 2 হয় 24, তার মানে কত উত্তর হবে? 24টা ATP। আসলে এটা ক্রেব চক্রের হিসাব, বুঝছো? একটা গ্লুকোজের 2টা ক্রেব চক্র হয়, 2টা ক্রেব চক্রতে এই 6টা NADH2 তৈরি হয়, 2টা FADH2 তৈরি হয়, দুটা হলো ATP তৈরি হয়, মোট 24টা ATP পাওয়া যায়। এটা ক্রেব চক্রের হিসেব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রেখো। কনভার্সনগুলো খুবই ইজি। এক একটা NADH2 এর মধ্যে 3টা করে ATP, FADH2 এর মধ্যে 2টা করে ATP, আর ATP মানে তো ATP। ডিএনএ পুনর্সংযোজন সংযুক্তিতে কোন এনজাইম ব্যবহৃত হয়? সহজ ভাষায় বলতে গেলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সময় ডিএনএ কে জোড়া দিতে কোন এনজাইম লাগে? লাইগেজ এনজাইম লাগে। তোমরা মনে রাখবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ 2টা এনজাইমের ব্যবহার খুব বেশি। লাইগেজ এনজাইম ডিএনএ কে জোড়া লাগানোর কাজে ব্যবহার হয়, আর রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কে কাটার কাজে ব্যবহার হয়। ঠিক আছে, উত্তর হবে লাইগেজ এনজাইম। লাইগেজ, এটাই উত্তর হবে। তবে এখানে আরেকটা সমস্যা আছে, তোমাদেরকে বলি। দেখো এই লিগেজ, এটাও কিন্তু লাইগেজেরই আরেকটা উচ্চারণ, বুঝছো? লাইগেজের বানানটা আসলে এরকম, LIGASE, লাইগেজ। হ্যাঁ, এই লাইগেজকে লিগেজে উচ্চারণ করা যায়, এটাও কিন্তু উত্তর হতে পারে। তবে যেহেতু লাইগেজ উচ্চারণ আমাদের বই দেওয়া আছে, আমার বিশ্বাস যে স্যার যখন প্রশ্নটা বানিয়েছেন, ভর্তি পরীক্ষার প্রশ্নটা যখন ভার্সিটি স্যার বানিয়েছেন, তিনি লাইগেজ উচ্চারণটা দেখেই আসলে অপশনটা সাজিয়েছেন। আমি লাইগেজ উত্তর দিলাম, তবে এটাও ভুল না, এটাও উত্তর দেওয়া যাবে। মানুষের দেহের রক্তে গ্যামেটোসাইট সর্বোচ্চ কতদিন বাঁচে? প্রশ্নটা কোত্থেকে এসছে বুঝতে পারছো? এটা এসছে ম্যালেরিয়া টপিক থেকে। ম্যালেরিয়ার জীবাণুটা প্রথমে আমাদের লিভারকে অ্যাটাক করে, লিভারের মধ্যে সে সাইজন দশা প্রাপ্ত হয়, লিভারকে ক্ষতিগ্রস্ত করে সে আবার রক্তকে গিয়ে অ্যাটাক করে, রক্তর ক্ষতি করে রক্ত থেকে সে গ্যামেটোসাইট হয়ে বের হয়। এই গ্যামেটোসাইটটা আমাদের রক্তের মধ্যে মোটামুটি 7 দিনের মতো বাঁচে, বুঝছো? এটা একটা গড় হিসেব, কিন্তু আরো অনেক বেশিও বাঁচতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রক্তের মধ্যে ম্যালেরিয়া জীবাণুর গ্যামেটোসাইট দশাটা 7 দিন পর্যন্ত বাঁচে, এটা একটু মনে রাখবে। এটা হলো ম্যালেরিয়ারই একটা দশা, বুঝছো?
এই গ্যামেটোসাইটটা মশার শরীরে তখন চলে যায়। মশা যখন আমাদের কামড় দেয়, মশার শরীরে গ্যামেটোসাইট যায়, তখন গিয়ে মশার শরীরে আবার স্পোরোজয়েড তৈরি হয়, সেটা আবার মানুষের শরীরে আসে। অনেক গ্যাঞ্জাম আছে, ওইদিকে আর যাচ্ছি না আমি। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? তোমরা মনে রাখবে, পাটের আঁশ এটাকে বলা হয় সেকেন্ডারি ফ্লোয়েম। পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। সেকেন্ডারি ফ্লোয়েম কি অপশনে আছে? হ্যাঁ, এই যে এটাকে বলা হয় সেকেন্ডারি ফ্লোয়েম। পাটের আঁশ হলো সেকেন্ডারি ফ্লোয়েম। সেকেন্ডারি জাইলেম কি জানো? পাটকাঠি। পাটকাঠি হচ্ছে সেকেন্ডারি জাইলেম। এই তথ্যটা তোমরা একটু মনে রাখবে। পাটকাঠি হচ্ছে সেকেন্ডারি জাইলেম এবং পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। এটাকে বাস্ট ফাইবারও বলা হয় অনেক সময়, বাস্ট ফাইবারও বলা হয়। এই তথ্যটা পরীক্ষায় আসে। আর এই যে পাটকাঠিকে বলা হয় উড ফাইবার। গাছের কাঠও হয় হলো উড ফাইবার। এই তথ্যটা আমি একটু বেশি গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে বলবো, কারণ বারবার পরীক্ষায় আসে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হাজি দানেশের জন্য, ঠিক আছে? এটা খুব ভালো করে মনে রাখবে। পাটের আসলে সেকেন্ডারি ফ্লোয়েম বা বাস্ট ফাইবার, আর পাটকাঠি হচ্ছে সেকেন্ডারি জাইলেম বা উড ফাইবার। ওকে, কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু বারবার পরীক্ষায় আসে। দেখো, লাইসোজাইম। লাইসোজাইম আমাদের লালাতে থাকে, আমাদের চোখের জল থাকে, চোখের জলে থাকে, চোখের জলে এটা থাকে, ঠিক আছে? তাহলে আমাদের চোখের জল এবং লালাতে লাইসোজাইম থাকে, যার কাজ হলো জীবাণু ধ্বংস করা। মুখের মধ্যে যত জীবাণু আসে সবগুলোকে ধ্বংস করে লাইসোজাইম। আমাদের চোখের মধ্যে যদি কোনো জীবাণু যায় সেটাকেও ধ্বংস করে কিন্তু এই লাইসোজাইম। হাইড্রার দেহ সাধারণত কত মিলিমিটার লম্বা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। হাইড্রা, এই যে এটা হলো হাইড্রা। হাইড্রার দেহটা মোটামুটি দুইটা স্কেলে আমরা মনে রাখবো। হাইড্রার দেহ 10 থেকে 30 মিলিমিটার, এবং এটা সেন্টিমিটারও আমরা মনে রাখবো, 1 থেকে 3 সেন্টিমিটার, ঠিক আছে? দুটো তথ্যই কিন্তু পরীক্ষায় আসতে পারে। 10 থেকে 30 মিলিমিটার, এটা আমরা উত্তর দিব এখন। সেন্টিমিটার আসলে আমরা 1 থেকে 3 সেন্টিমিটার উত্তর দিতাম। হ্যামস্ট্রিং পেশির অবস্থান কোথায়? হ্যামস্ট্রিং মাসলটা কোথায় থাকে জানো? মানুষের পায়ের রান দেখো, এটা মানুষের পায়ের রান, ঠিক আছে? এটা হলো মানুষের পায়ের রান। রানের এই যে পেছনের দিকের যে মাসলটা আছে না, এটাকে বলা হয় হ্যামস্ট্রিং, ঠিক আছে? হ্যামস্ট্রিং। রানের পেছনের মাসলটাকে বলে হ্যামস্ট্রিং, আর রানের সামনের মাসলটাকে বলে কোয়াড্রিসেপস, ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে বলো তো? রানের পেছনে, এই যে দেখো ফিমারের পেছনে, ফিমার মানে এই জায়গাতে যে হাড়টা থাকে, বুঝছো? এই জায়গাতে একটা হাড় থাকে, তোমরা জানি হাড়ের নাম ফিমার। ফিমারের পেছনে রয়েছে। উরুর পেছনেও বলা যেতে পারে, তাই না? উরু মানেও তো এই জায়গা, তবে ফিমারটাই বেশি অ্যাকুরেট, এটা আমি উত্তর দিলাম। ওকে, কিসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়? আমাদের শরীরের মধ্যে খাদ্যবস্তু, বর্জ্য সবকিছু প্রবাহিত হয় রক্তরসের কারণে, ঠিক আছে? রক্তরস এই জিনিসগুলোকে পরিবহন করে। লোহিত রক্তকণিকা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, ঠিক আছে? লোহিত রক্তকণিকা পরিবহন করে, সেই হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আর বিভিন্ন পদার্থ পরিবহনের দায়িত্ব হচ্ছে রক্তরসের। কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে? এই পদার্থগুলোর মধ্যে কোনটা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে? দেখো, ইন্টারফেরন, এটা খুব ভালো করে মনে রাখবে। ইন্টারফেরন সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, মানে একটা প্রোটিন জাতীয় পদার্থ, বুঝছো? এ কি করে? ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধ করে। ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধ করে। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, অনেকবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? খুব ভালো করে তোমরা এই তথ্যটা মনে রেখো। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় রেপ্লিকেট হয়? কি রেপ্লিকেট হয় বলেনি, আমরা ধরে নিলাম যে ডিএনএ রেপ্লিকেশন হয়। মাইটোসিসের কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়? এস দশায়। এস বা সিনথেসিস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে? একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয় কখন? এস দশা বা সিনথেসিস দশায়। এই তথ্যটা তোমরা একটু মনে রেখো। টি2 ভাইরাসের ক্ষেত্রে ডিএনএতে মোট কয়টি জিন থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। টি2 ফার্স্ট ভাইরাস হলো এইটা। এই টি2 ফার্স্ট ভাইরাসের এখানে থাকে হচ্ছে তার ডিএনএ, এখানে থাকে তার ডিএনএ। তার ডিএনএর মধ্যে জিনের সংখ্যা হলো 150টি জিন থাকে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, মনে রাখতে হবে তোমাদের। উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়ায় কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? স্পিন্ডল ফাইবার কি জিনিস আশা করি তোমাদের মনে আছে। কোষ বিভাজনের সময় কোষের ভেতরে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র, আর এখানকার প্রত্যেকটা সুতাকে বলা হয় স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার। এই জিনিসটা তৈরি হয় কিন্তু প্রো মেটাফেজ ধাপে, ঠিক আছে? যদি বলা হতো যে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, শুরু হয় কখন, তখন তুমি প্রোফেজ দিতে পারতে। জাস্ট তৈরি হয় বলেছে, তুমি প্রো মেটাফেজ দিতে পারো। কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ নয়? আরএনএ ভাইরাস কোনটা, ডিএনএ ভাইরাস কোনটা, এটা মনে রাখতে হবে। একটা নেমোনিক তোমাদের শিখিয়ে দিই, খুবই জরুরি এটা, ঠিক আছে? তোমরা মনে রাখবে কিছু ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে, তারা হলো ডিএনএ ভাইরাস।
আর কিছু ভাইরাসের মধ্যে শুধু আরএনএ থাকে, তারা নিশ্চয়ই আরএনএ ভাইরাস। যে ভাইরাসগুলোর মধ্যে আরএনএ থাকে তারা হলো আরএনএ ভাইরাস। ঠিক আছে, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসগুলো মনে রাখার জন্য কিছু নেমোনিক তোমাদের শিখিয়ে দিই। দেখো, ডিএনএ ভাইরাসটা তোমরা এইভাবে মনে রাখবে, টিপুর ভাই টি2, টিপুর ভাই টি2 ভেনিস হতে ফ্রান্সের মধ্যে এলো, ফ্রান্সের মধ্যে এলো। ঠিক আছে, টিপুর ভাই টি2 ভেনিস হতে ফ্রান্সের মধ্যে এলো, এগুলোর মিনিংগুলো একটু বোঝো। টিপু থেকে টিআইভি, ভাই থেকে হলো ভেরিওলা, টি2 থেকে টি2 ভেনিস হতে ভ্যাকসিনিয়া বা ভ্যাকসিনিয়া, হতে হলে হারপিস, ফ্রান্স থেকে হবে ফাই X174, মধ্যে থেকে হলো M13 কোলিফাজ, এলো থেকে হলো অ্যাডেনো। এই যে ভাইরাসগুলো আছে না, সবাই হলো ডিএনএ ভাইরাস। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, সেটা হলো এই দুটো ইংরেজি নামওয়ালা ভাইরাস, এদের মধ্যে ডিএনএ তে একটু ঝামেলা আছে। এদের ডিএনএটা হলো একসূত্রক ডিএনএ, এদের মধ্যে একসূত্রক ডিএনএ, এদের মধ্যে একসূত্রক ডিএনএ পাবো আমরা। ঠিক আছে, আচ্ছা, এবার আরএনএ ভাইরাসগুলোর নাম আমরা মনে রাখার জন্য নিমোনিকটা শিখবো। আরএনএ ভাইরাসগুলোর নাম আমরা এভাবে মনে রাখতে পারি, তোমার কারণে ভাঙা ধানের পোলাও মাংস রান্না হবে। তোমার কারণে ভাঙা ধানের পোলাও মাংস রান্না হবে। ঠিক আছে, এগুলোর মিনিং কি একটু দেখো। তোমার থেকে হলো টোবাকো মোজাইক ভাইরাস, কারণে থেকে হলো করোনা ভাইরাস, ভাঙা থেকে হলো ডেঙ্গু ভাইরাস, ধানের থেকে হলো ধানের টুংরু, এটাকে ধানের বামনও বলা হয়, টুংরু বা বামন। তার র আছে, র থেকে হলো রিউ ভাইরাস, পোলাও থেকে হলো পলিও ভাইরাস, মাংস থেকে হলো মামস ভাইরাস, রান্না থেকে হলো র্যাবিস ভাইরাস, হবে থেকে হলো এইচআইভি ভাইরাস। এটা আমি একটু বেশি সময় নিয়ে তোমাদের পড়াচ্ছি, কারণ এখান থেকে রেগুলার হাজির দানেশে কোশ্চিন আসে। তোমাকে সামনে আমি প্রশ্নগুলো দেখাবো, দেখবে যে এই প্রশ্ন, এই আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, কোন ভাইরাস কি, হ্যান এই টাইপের প্রশ্ন বারবার এসেছে। এখানে একটা ঝামেলা আছে, ধানের টুংরু এবং রিও ভাইরাস এই দুজন দ্বিসূত্রক আরএনএ ভাইরাস। দ্বিসূত্রক আরএনএ তোমরা নর্মালি জানো আরএনএ এক সূত্রক হওয়ার কথা, কিন্তু এই দুজনের আরএনএ দ্বিসূত্রক, ডিএনএ দুইসূত্রক হওয়ার কথা, কিন্তু এই দুজনের ডিএনএ আবার এক সূত্রক। বুঝছো, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। তো যাই হোক, আরএনএ ভাইরাসের উদাহরণ নয় কোনটা, আরএনএ ভাইরাস নয় কোনটা, এই যে মামস আরএনএ ভাইরাস, র্যাবিস আরএনএ ভাইরাস, পলিও আরএনএ ভাইরাস, কিন্তু ভেরিওলা, এই যে দেখো ভেরিওলা হলো ডিএনএ ভাইরাস। এটা উত্তর হবে। আশা করি এই কোশ্চেনের উত্তর তোমরা বুঝছো। কোনটিতে আদিকোষ থাকে, মানে কোনটা আদিকোষ? আদিকোষ মানে হলো সুগঠিত নিউক্লিয়াস নাই এমন কোষ। এই কোষগুলোর মধ্যে দেখো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াই হলো আদিকোষ, কারণ ব্যাকটেরিয়া সুগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসটা পুরো কোষে এভাবে ছড়িয়ে থাকে। ব্যাকটেরিয়া উত্তর দিতে হবে। ব্রায়োফাইট মানে হলো মস, ছত্রাক মানে তো বুঝতেই পারছো ফানজাই, শৈবাল মানে হলো অ্যালগি, এরা সবাই হলো প্রকৃত কোষী, এরা হলো সবাই প্রকৃত কোষী। সবাই ছোট ছোট সাইজের, কোনোটাকে ঠিকমতো চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু সবাই প্রকৃত কোষী, শুধু ব্যাকটেরিয়াটাই হলো আদিকোষী অণুজীব। ফ্লোয়েম কলার জীবিত কোষ নয় কোনটা? তোমাদের জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কেও ধারণা দিব, কারণ এটাও হাজির দানেশে কিন্তু বারবার আসে। তোমরা মনে রাখবে জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, তোমরা মনে রাখবে জাইলেম হচ্ছে গাছের গায়ে থাকা এক ধরনের নল, এরা জল পরিবহন করে, জল মানে হলো পানি। ফ্লোয়েম থেকে তোমরা মনে রাখবে ফুড, এরা গাছের গায়ের মধ্যে খাদ্য পরিবহন করে। ঠিক আছে, জাইলেম আবার 4টা উপাদান দিয়ে গঠিত, একটার নাম হলো ট্রাকিড, আরেকটার নাম হলো ভেসেল, ভেসেলের আরেকটা নাম আবার ট্রাকিয়া। খুবই ইম্পর্টেন্ট, বুঝছে এগুলা। তারপরে হলো জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা, বুঝছো, এগুলো হলো জাইলেমের উপাদান। এবার ফ্লোয়েম সম্পর্কে একটু ধারণা দেই। ফ্লোয়েমের মধ্যে 4টা উপাদান আছে, এদের কাজ হলো খাদ্য পরিবহন করা। 4 ধরনের কোষ দিয়ে ফ্লোয়েম টিস্যুটা গঠিত। সে কোষগুলো কি কি দেখো, একটা নাম হলো সিভ কোষ, সিভ কোষ, সিভ কোষটা পরে ফাঁকা হয় যে সিভ নলে পরিণত হতে পারে। সিভ কোষ আর সিভ নল মোটামুটি সেম।
সঙ্গী কোষ, এ সবসময় সিপ কোষের সাথে থাকে, এই জন্য এটার নাম সঙ্গী কোষ। তারপরে হচ্ছে ফ্লেম ফাইবার এবং ফ্লেম প্যারেনকাইমা। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে জাইলেমের মধ্যে এরকম চার ধরনের কোষ রয়েছে, ফ্লেমের মধ্যে এরকম 4 ধরনের কোষ রয়েছে। জাইলেমের কোষগুলো বেশিরভাগই হলো মৃত, কিন্তু একটা আছে জীবিত। তোমাদের যদি আমি একটু লিখে দিই, তাহলে দেখো জাইলেমের এও মৃত, এও মৃত, এও মৃত। এই জাইলেম প্যারেনকাইমা এ শুধু হলো জীবিত। ঠিক আছে, আর ফ্লোয়েমের সবাই জীবিত, এটাও জীবিত, এটাও জীবিত, এটাও জীবিত। ফ্লোয়েমের 4 জন জীবিত, শুধু একটা হলো মৃত। এই তথ্যগুলো খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। ফ্লোয়েম ফাইবার শুধু মৃত, বাদবাকি সদস্যগুলো ফ্লোয়েমের জীবিত। জাইলেমের আবার সবাই মৃত, শুধু জাইলেম প্যারেনকাইমাটা জীবিত। প্যারেনকাইমাগুলো অলওয়েজ জীবিতই হয়, বুঝছো? জাইলেম প্যারেনকাইমাও জীবিত, ফ্লোয়েম প্যারেনকাইমা হলো জীবিত। ফাইবারগুলো অলওয়েজ মৃত হয়, জাইলেম ফাইবারও মৃত, ফ্লোয়েম ফাইবারও হলো মৃত। ওকে, ট্রাকিড ভেসেল এদিকে জীবিত, কিন্তু সিপ কোষ, সঙ্গী কোষ হলো এদিকে জীবিত, কিন্তু ট্রাকিড ভেসেল এগুলো কিন্তু জীবিত না, বরং এগুলো হলো মৃত। এবার চলো, ফ্লোয়েম কলার জীবিত কোষ নয় কোনটা? ফ্লোয়েম কলার সবাই জীবিত, শুধু ফ্লোয়েম ফাইবার জীবিত নয়। ফ্লোয়েম ফাইবার কোথায়? উত্তর এই যে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার উত্তর দিয়ে দিলাম আমরা। পত্ররন্ধ্র খোলার জন্য কোনটা দায়ী? পত্ররন্ধ্র খোলার বন্ধ করার জন্য অনেক কিছু দায়ী হতে পারে, একটু আমরা খেয়াল করি। পিএইচ, হ্যাঁ পিএইচ এর কিন্তু একটা দায় আছে। পুরনো যে মতবাদ, পত্ররন্ধ্র খোলা বন্ধের পুরনো মতবাদ, সেখানে বলা হয় যে রাতের বেলা কি হয়, গাছের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া হয়। রাতের বেলার কাহিনী বলছি, বুঝছো? এই দুজন বিক্রিয়া করে হলো এই অ্যাসিডটা তৈরি করে, এর নাম হলো কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটার কারণে হলো পিএইচ কমে যায়। পিএইচ কম হলে পত্ররন্ধ্র বন্ধ হয়, বন্ধ। ঠিক আছে, তাহলে পত্ররন্ধ্র খোলা বন্ধের জন্য কিন্তু এদের একটা ভালো ভূমিকা আছে। দিনের বেলা তো উল্টা ঘটনা ঘটে, পিএইচ বাড়ে, এই জন্য পত্ররন্ধ্র খুলে যায়, এরকম একটা কাহিনী আছে। যাই হোক, পিএইচ এর কিন্তু একটা প্রভাব আছে। বাফারের ওরকম কোনো প্রভাব নাই, সেলুলোজ বা প্রোটিনের কোনো প্রভাব থাকার প্রসঙ্গ নাই। তার মানে পত্ররন্ধ্র খোলা বন্ধের জন্য পুরনো মডেল অনুসারে পিএইচ এর একটা ভূমিকা আছে। তবে আধুনিক মডেলে বলা হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ করতে দুজনের ভূমিকা আছে, একটা হলো পটাশিয়াম আয়ন আর একটা হলো ব্লু লাইট। খুবই গুরুত্বপূর্ণ এই দুটো তথ্য। আধুনিক মতবাদে বলা হচ্ছে এই পটাশিয়াম আয়ন আর ব্লু লাইট এরাই পত্ররন্ধ্র খোলে বা বন্ধ করে, কিন্তু পুরনো মডেলে পিএইচ এর কথা বলা হয়, স্টার সুগারের কথাও বলা হয়। টায়ালিন কোন ধরনের খাদ্য পরিপাকে ভূমিকা রাখে? আমরা যদি ভাত রুটির মতো জটিল খাবারগুলো খাই, ভাত রুটির মতো জটিল শর্করাগুলো খাই, আমরা ভাত রুটির মতো যদি জটিল শর্করাগুলোকে খাই, সেগুলোকে ভাঙলে পাওয়া যায় কিন্তু হলো তোমার মল্টোজ নামক একটা ডাইস্যাকারাইড। এই জায়গাতে যে এনজাইমটা ব্যবহার হয় তার নামই হলো টায়ালিন। টায়ালিনের কাজ হলো ভাত রুটির মতো জটিল শর্করাকে পরিপাক করা। তাহলে শর্করা পরিপাক করে, এটা তুমি উত্তর দিতে পারো। পশ্চাৎ কার্ডিনাল শিরা রক্ত গ্রহণ করে কোথা থেকে? পশ্চাৎ কার্ডিনাল শিরা, বুঝতে পারছো কি এই প্রশ্ন? এটা কিন্তু রুই মাছের রক্ত সংবহন তন্ত্র থেকে এসেছে। রুই মাছের এটা হলো হার্টের নিচের দিকে রয়েছে ডাক্টাস কুভেরি। ডাক্টাস কুভেরির নিচের দিকের যে রক্তনালীগুলো তাদেরকে বলে পশ্চাৎ কার্ডিনাল শিরা। সামনেরগুলোর নাম হলো সম্মুখ কার্ডিনাল শিরা। এরকম একটা কাহিনী আছে। তো পশ্চাৎ কার্ডিনাল শিরা কোত্থেকে রক্ত সংগ্রহ করে? সেগমেন্টাল শিরা থেকে, এদিক থেকে রক্ত সংগ্রহ করে, ঠিক আছে। রেনাল শিরা থেকেও রক্ত সংগ্রহ করে, ঠিক আছে। জেনিটাল শিরা থেকেও করে, অর্থাৎ সবই হবে। আমি ছবি এঁকে দেখালে ভালো বুঝতে পারতে, কিন্তু এখন অত বড় ছবি আঁকতে যাবো না, সময় লাগবে। কোনটি ফ্লোয়েম গঠনকারী কোষ নয়? একটু আগে তোমাদেরকে শেখালাম ফ্লোয়েমের মধ্যে 4 ধরনের কোষ রয়েছে, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। সিভ নল, সিভ টিউব একই জিনিসই, সঙ্গী কোষ পেলাম আমরা। তো এগুলো সবই কিন্তু ফ্লোয়েমের অংশ। ট্রাকিড এটা জাইলেমের অংশ, এটা উত্তর হবে। উদ্ভিদের সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা? উদ্ভিদের দেহে সর্বপ্রথম কোন ভাইরাসটা আবিষ্কার হয়েছে? টোবাকো মোজাইক ভাইরাস। তামাক পাতার সোপ মোজাইকের মতো দাগ তৈরিকারী ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস, এটাই উদ্ভিদ দেহে প্রথম আবিষ্কার হয়েছে এই ভাইরাসটাই। ভুট্টার বৈজ্ঞানিক নাম কি? একদম মুখস্থ করে ফেলতে হবে তোমাদের, সবকটা বৈজ্ঞানিক নামই এখানকার ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি। এই যে দেখো মেইজ আছে না, এটাই হলো ভুট্টার বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, মেইজ মানে তো ভুট্টা। এই যে দেখো জিয়া মেইজ। ট্রিটিকাম অ্যাস্টিভাম এটা হলো গমের বৈজ্ঞানিক নাম, মুখস্থ করবে সবাই। অরেজা স্যাটিভা আশা করি সবাই জানো, এটা হলো ধানের বৈজ্ঞানিক নাম। আর এই যে স্যাকারাম অফিসিনারাম এটা হলো আখের বৈজ্ঞানিক নাম, বা হলো ইক্ষু। ঠিক আছে, এর বৈজ্ঞানিক নাম। প্রত্যেকটা নাম তোমরা মুখস্থ করবে, কোনোটা যেন মিস না হয়। কোন ঋতুতে হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয়? হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় কোন ঋতুতে তোমরা বলো? হাইড্রা কিন্তু শীতকালে যখন বিপদে পড়ে তখনই সে যৌন জনন করে, তার মানে উত্তর হবে এখানে শীতকাল। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, এই যে গ্রীষ্মকালে হাইড্রার হচ্ছে মুকুল উদ্গম হয়, মুকুল
লোদ গম হয়, এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, গ্রীষ্মকালে মুকুল উদ্গম হয়। তাহলে কিন্তু দেখো আমাদের শিফট 1-এর যে কোশ্চেনগুলো সেগুলো শেষ হয়ে গেল। এবার আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 2024-25 সেশনের শিফট 2 এর যে কোশ্চেনগুলো সেগুলোর আমরা সলভ জানবো এবং অ্যানালাইসিস জানবো। তার আগে আমি একটু বিজ্ঞাপন করে নিই, আমাদের গুচ্ছের বায়োলজি কোর্স রয়েছে, সেখানে আমরা গুচ্ছের বায়োলজিটাকে খুব সুন্দর করে শর্টকাটে গুছিয়ে খুব ভালো করে পড়ছি। আমরা 24টা অধ্যায়ের অলরেডি বই দাগানো এবং কনসেপ্ট ক্লাসগুলো করে ফেলেছি। তোমরা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো দেখতে পাবে, খুব সুন্দর করে সাজানো আছে। কিন্তু আরও 10টা গুচ্ছের জন্য স্পেশাল লাইভ ক্লাস হবে এবং 1000টা এমসিকিউ এর একটা সাজেশন তোমাকে দেওয়া হবে এবং সেগুলো মনে রাখার ট্রিকও শেখানো হবে। এত দারুণ একটা কোর্সের কোর্স ফি ছিল 399, কিন্তু বর্তমানে ছাড় চলছে, 299 টাকায় তুমি ভর্তি হতে পারবে। এই মাসটার জন্য শুধু ছাড়টা আছে, খুব দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। গুচ্ছের জন্য আমাদের এক্সাম ব্যাচও রয়েছে, বুঝছো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির 34টা এক্সাম এবং বাংলা ইংরেজির জন্য 16টা এক্সাম, মোট 50টা এক্সাম তুমি দিতে পারবে 199 টাকার। এই 2টা কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিব, জাস্ট একটা দুটো ক্লিক করে তোমরা কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে তোমাদের গুচ্ছের জন্য একটা সিকিউর প্রিপারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো ক্লাসে ফিরে যাই আমরা। শিফট 2 প্রথম প্রশ্নতে বলা হচ্ছে কোনটি রক্তরসের অজৈব উপাদান? একটু কমন সেন্স খাটালে উত্তর দিতে পারবে। দেখো ক্যারোটিন, ক্যারোটিন এটা মানুষের রক্তের মধ্যে খুব একটা থাকে না, তারপরে একটা জৈব যৌগ তো এটা। বিলিরুবিন এটাও জৈব যৌগ, অ্যালবুমিন এটা তো প্রোটিন, এটাও জৈব যৌগ। তাহলে অজৈব যৌগের এখানে একটাই থাকছে, সেটা হলো আয়োডিন। এই যে অজৈব যৌগ খুঁজে বের করতে হবে, আমরা করেছি কিন্তু আয়োডিন উত্তর হবে। কোনটি ভাইরাস জনিত জ্বর নয়? এই জ্বরগুলোর মধ্যে কোনটা ভাইরাসের কারণে হয় না? ডেঙ্গু অবশ্যই ভাইরাসের কারণে হয়, চিকুনগুনিয়া এটাও ভাইরাসের কারণে হয়, টাইফয়েড না, এটা হলো ব্যাকটেরিয়ার কারণে হয়, ইনফ্লুয়েঞ্জা এটা হলো ভাইরাসের কারণে হয়। ঠিক আছে, টাইফয়েডটা এখানে উত্তর হবে। টাইফয়েড জ্বরটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত জ্বর, ভাইরাস জনিত জ্বর না। এই প্রশ্নের টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু বারবার হাজী দানেশে আসে, এই টাইপের একটা কোশ্চিন। তোমাদের কিন্তু নির্দিষ্ট কিছু টাইপ আমি চেনাই দিছি, তোমরা সবসময় মনে রাখবে যে ভাইরাস কোনটা, ডিএনএ কোনটা, আরএনএ, এই টাইপের একটা প্রশ্ন আসে। 2 নম্বর টাইপ হচ্ছে ওই যে জাইলেম ফ্লেম থেকে প্রশ্ন আসে। তারপরে দেখো বেশ কিছু টাইপ কিন্তু আমি বারবার তোমাকে বলছি, এগুলো কিন্তু ভালো করে তোমার মনে রাখতে হবে। গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? গ্লেনয়েড গহ্বর আমাদের এই যে স্ক্যাপুলা নামের হাড় আছে না কাঁধের, এখানে স্ক্যাপুলা হাড়ের মধ্যে একটা গর্ত থাকে যার নাম হলো গ্লেনয়েড গহ্বর, ওখানে এসে আমাদের হাতের হাড়টা যুক্ত থাকে, বুঝছো? স্ক্যাপুলাতে থাকে। স্ক্যাপুলা হলো আমাদের বক্ষ অস্থি চক্রের অংশ, আমাদের এই জায়গাতে কাঁধের এই জায়গাতে যে স্ক্যাপুলা আছে তার মধ্যে গহ্বর, তার নামই হলো গ্লেনয়েড গহ্বর। কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? ক্রোমোমিয়ার ব্যাপারটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে এরকম কিছু দানা পাওয়া যায়, বুঝছো? এগুলোর নাম হলো ক্রোমোমিয়ার। এটা নর্মালি দেখা যায় লেপটোটিন ধাপে, মিওসিসে যখন লেপটোটিন হয় তখন এই ঘটনাগুলো দেখা যায়। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? শ্বাসনালীতে, নাকে এবং স্বরযন্ত্রতে, এই 3টা জায়গায় হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি থাকে। হায়ালিন, যার বাংলা হলো স্বচ্ছ। ঠিক আছে, এটা থাকে হলো শ্বাসনালীতে, খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। স্থিতিস্থাপক থাকে হলো কানের, এই যে কানের যে অংশটা আমরা বাইরে দেখতে পাচ্ছি এটা এপিগ্লটিসের মধ্যে, এপিগ্লটিসের মধ্যে, এবং ইউস্টেশিয়ান নালী বলে একটা নালী আছে, বুঝছো? ইউস্টেশিয়ান নালীর মধ্যে শ্বেত তন্তুময় তরুণাস্থি থাকে হলো কশেরুকার মাঝে, আর চুনময় তরুণাস্থি থাকে হলো হিউমেরাস এবং ফিমারের মস্তকে। হাইলেন তরুণাস্থি আরো একটা জায়গায় থাকে, শ্বাসনালীর সঙ্গে মনে রাখতে হবে নাক এবং স্বরযন্ত্র। ঠিক আছে, সবকিছু আমি লিখে দিলাম, তরুণাস্থি থেকে এমসিকিউ গুলো কিন্তু বারবার আসে, সবই লিখে দিলাম। এখন যেটাই আসুক তোমরা আশা করি পারবে। কোন হরমোন রক্তে সোডিয়াম এবং পটাশিয়ামের সমতা রক্ষা করে? হরমোনের নাম হলো অ্যালডোস্টেরন, মুখস্থ করে নিও তোমরা। এটা কিন্তু 2টা আলোচনাতে আছে, ওই যে বর্জ্য নিষ্কাশন অধ্যায়ও আছে, আবার সমন্বয় নিয়ন্ত্রণও আছে এই জিনিসটা। ব্লাড গ্রুপ বি পজিটিভ যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে না। বি পজিটিভ মানে এটা ধরো একটা লোহিত রক্তকণিকা, তার গায়ে বি নামের অ্যান্টিজেনটা আছে, আর এইচ নামের অ্যান্টিজেনও আছে, অর্থাৎ এই 2টা সে নিতে পারবে। একটা রক্তের গ্রুপে যেই জিনিসগুলো থাকে সে অন্য থেকে সেগুলো নিতে পারে, অতিরিক্ত কিছু নিতে পারে না। বি নেগেটিভ এর গায়ে শুধু বি নামের অ্যান্টিজেন আছে, অর্থাৎ এখান থেকে রক্ত নেওয়া যাবে। ও নেগেটিভ কোনো অ্যান্টিজেনও নাই, রক্ত নেওয়া যাবে। ও পজিটিভ শুধু আর এইচ অ্যান্টিজেন আছে, রক্ত নেওয়া যাবে। কিন্তু এবি পজিটিভ এর গায়ে এ নামের অ্যান্টিজেনও আছে, বি নামের অ্যান্টিজেনও আছে, আর এইচ নামের অ্যান্টিজেন আছে, 3টে অ্যান্টিজেন আছে, এই জন্য এখান থেকে রক্ত নেওয়া যাবে না। ঠিক আছে, এটা উত্তর হবে লাস্টেরটা। রক্ত দেওয়ানোর কাহিনী হচ্ছে তোমার কাছে যে অ্যান্টিজেন আছে তুমি সেটাই শুধু অন্য থেকে নিতে পারবে, বুঝছো?
বি এর মধ্যে, বি পজিটিভের মধ্যে বি নামের অ্যান্টিজেন আছে এবং আরএইচ অ্যান্টিজেন আছে, এই জন্য এগুলো সে অন্য থেকে নিতে পারছে। এখানে একটা অতিরিক্ত অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে এ, এই জন্য নেওয়া যাচ্ছে না। অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনো রোগ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম? অ্যান্টিবায়োটিক কাদের উপরে কাজ করতে পারে না? অ্যান্টিবায়োটিক নাম দেখে বোঝা যাচ্ছে শুধু ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে, অ্যান্টিবায়োটিক অন্যের উপরে কিন্তু কাজ করতে পারে না। আসলে আমাদের প্রশ্নকর্তা ভাইরাস বোঝাইতে চাইছেন, এটাই আসলে আমরা উত্তর দিব, কিন্তু প্রশ্নতে একটু ভুল আছে, বুঝছো? অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, অ্যান্টিবায়োটিক ছত্রাকের উপরেও কাজ করে না। ছত্রাকের উপরে কাজ করে যে উপাদান তাকে বলে অ্যান্টিফাঙ্গাল। শৈবালের উপরে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না। অ্যাকচুয়ালি উত্তর কিন্তু এও হবে, সিও হবে, ডিও হবে। তবে আমার মনে হয় স্যার যখন প্রশ্ন দিয়েছেন তিনি ভাইরাসকে টার্গেট করে প্রশ্ন দিয়েছেন, কারণ বইয়ে এরকম একটা লাইন আছে যে ভাইরাসের উপরে কখনো অ্যান্টিবায়োটিক কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। ওই লাইনটা ফলো করে হয়তো স্যার এই প্রশ্নটা দিয়েছেন, ভাইরাসে উত্তর দিলাম, তবে বাকি দুটো উত্তর হতে পারে। মানুষের ক্ষেত্রে কোনটি একটোডার্ম থেকে গঠিত হয়? মানুষের একটোডার্ম, মানুষের ভ্রূণে তো 3টা লেয়ার থাকে, বাইরের লেয়ারটার নাম হলো একটোডার্ম। একটোডার্ম থেকে কি তৈরি হয়? একটোডার্ম থেকে আমাদের চোখের লেন্স তৈরি হয়, চোখের বিভিন্ন অংশ একটোডার্ম থেকে তৈরি হয়, বুঝতে পারছো? এই স্বরযন্ত্র, শ্বাসনালী, গলবিল, আমাদের শ্বসনতন্ত্রটা তৈরি হয় কিন্তু এন্ডোডার্ম থেকে। স্বরযন্ত্র, শ্বাসনালী, গলবিল এগুলো সবই তৈরি হয় আমাদের এন্ডোডার্ম থেকে, মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের হাড্ডি, মাংস এগুলো আবার তৈরি হয় মেসোডার্ম থেকে। প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমে অজৈব রাসায়নিক উপাদান কোনটা? প্ল্যান্ট সেল মানে হলো উদ্ভিদ কোষ, এর সাইটোপ্লাজমে অজৈব রাসায়নিক পদার্থ কোনটা? লিপিড তো জৈব যৌগ হবে না, ভিটামিন জৈব যৌগ হবে না, হরমোনও জৈব যৌগ, এগুলো 3টাই জৈব যৌগ, এগুলো সবাই হলো জৈব যৌগ। পানি হলো শুধু অজৈব যৌগ, ঠিক আছে? পানি কিন্তু একটা অজৈব যৌগ, উত্তর হয়ে গেল। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে কি বলা হয়? মাইসেলি বলা হয়। খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। মানুষের হৃৎপিণ্ডের অলিন্দের ডায়াস্টোলের সময়কাল কত সেকেন্ড? আমাদের হার্টের উপরের চেম্বারগুলোকে বলা হয় অলিন্দ, এগুলো দুটো অলিন্দ, আর এই দুটার নাম হলো নিলয়। কি হয়, সারা দেহ থেকে রক্ত এসে এই অলিন্দতে জমা হয়, এদিকে ফুসফুস থেকে রক্ত এসে এই অলিন্দতে জমা হয়, তখন অলিন্দটা আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করে। অলিন্দের এই ফুলে ওঠাটাকে বলা হয় অলিন্দের ডায়াস্টোল। বেশ সময় লাগে, এখানে সময় লাগে 0.7 সেকেন্ড, ঠিক আছে? এটাই হবে উত্তর, বুঝছো? আর যদি নিলয়ের প্রসারণের কথা বলতো তাহলে উত্তর হতো 0.5 সেকেন্ড, বুঝছো? নিলয়গুলো প্রসারিত হতে সময় লাগে 0.5 সেকেন্ড, অলিন্দের প্রসারণের সময় লাগে 0.7 সেকেন্ড। থমাস মরগান কোন প্ল্যান্টের সর্বপ্রথম ক্রসিং ওভার প্রত্যক্ষ করেছেন? ভুট্টা উদ্ভিদে। থমাস হান্ট মরগান ক্রসিং ওভার প্রত্যক্ষ করেছিলেন ভুট্টা উদ্ভিদকে গবেষণা করে, এটা মুখস্থ করতে হবে। ইমার্জিং ভাইরাস কোনটা? ইমার্জিং ভাইরাস হচ্ছে যে ভাইরাস তার নির্দিষ্ট পোষক ছেড়ে অন্য একটা পোষককে গিয়ে অ্যাটাক করে, তারা হলো ইমার্জিং ভাইরাস। যেমন এইচআইভির কথা যদি বলি, এইচআইভি আগে বানরের রোগ তৈরি করতো, হুট করে সে মানুষের অসুখ তৈরি করা শুরু করেছে, তার মানে নিশ্চয়ই এটা একটা ইমার্জিং ভাইরাস। তারপরে দেখো সার্স, সেও ইমার্জিং ভাইরাস, ইবোলা সেও ইমার্জিং ভাইরাস, অর্থাৎ সব কয়টাই হলো ইমার্জিং ভাইরাস। যে ভাইরাসগুলো নিজের পোষক পরিবর্তন করে নতুন একটা পোষককে হুট করে অ্যাটাক করে সেই ইমার্জিং ভাইরাস। মস্তিষ্ক বিকাশের জন্য কোনটি প্রয়োজন? মস্তিষ্কের বিকাশের জন্য গ্যালাক্টোজ প্রয়োজন, বুঝছো? গ্যালাক্টোজ প্রয়োজন। গ্যালাক্টোজ দিয়ে কিন্তু হলো গ্লাইকোলিপিড তৈরি করা হয়, গ্লাইকোলিপিড তৈরি করা হয়। এই গ্লাইকোলিপিডটা কিন্তু ব্রেনের মাইলিন শীট তৈরি করে, মাইলিন শীট তৈরি করে। যাই হোক, গ্যালাক্টোজ থেকে পাওয়া যায়, তৈরি করা হয় গ্লাইকোলিপিড, সেটা দিয়ে মাইলিন শীট তৈরি হয়, এটা কিন্তু আমাদের একজনের আবরণ হিসেবে কাজ করে। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় উপাদান কোনটা? সালোকসংশ্লেষণের বিক্রিয়াটা দেখো, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে সেখানে হচ্ছে আলোও লাগে, সূর্যের আলো কিন্তু লাগে, আবার ক্লোরোফিলও লাগে, ঠিক আছে? সেখান থেকে কি তৈরি হয় বলো? খাদ্যবস্তু আর অক্সিজেন তৈরি হয়, C6H12O6 খাদ্যবস্তু তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়। এই তো হলো সালোকসংশ্লেষণের বিক্রিয়া, তাই না? এই বিক্রিয়াতে কি কি লাগছে বলো? কার্বন ডাই অক্সাইড লাগবে, পানিও লাগবে, এগুলো লাগবে, আলো এবং ক্লোরোফিলও লাগবে, সূর্যালোক, ক্লোরোফিল এগুলোও লাগবে, কিন্তু অক্সিজেন লাগবে না, অক্সিজেন তো উৎপাদ, বুঝতে পারছো? তুমি সালোকসংশ্লেষণ করতে চাও, এই জন্য অক্সিজেন কিন্তু প্রয়োজনীয় না, কারণ অক্সিজেন সালোকসংশ্লেষণের উৎপাদন। তাহলে এটাই উত্তর হবে। যদি এবার বলতে শ্বসনের জন্য প্রধান প্রয়োজনীয় উপাদান কি, তখন তুমি অক্সিজেন দিতে পারবে, অক্সিজেন সালোকসংশ্লেষণ অত দরকারি না। কোলাজেন নির্মিত কার্টিলেজের উৎস কি? কোলাজেন এক ধরনের প্রোটিন, এই কোলাজেন প্রোটিন দিয়ে যে কার্টিলেজ বা তরুণাস্থিটা তৈরি হয় সেটাকে বলা হয় শ্বেত তন্তুময় তরুণাস্থি বা হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, ঠিক আছে? কোলাজেন প্রোটিন দিয়ে আসলে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ বা শ্বেত তন্তুময় তরুণাস্থি তৈরি হয়।
কোন প্রাণী অসম দেহ খণ্ডক বিশিষ্ট? তুমি যদি একটা ঘাসফড়িংয়ের শরীর দেখো তাহলে দেখবে মাথার এইটুকুর মধ্যে 6টা খণ্ড আছে, বুকের খণ্ডগুলোর সাইজ একটু বড়, পেটের খণ্ডগুলোর আবার সাইজ ছোট। ঘাসফড়িংয়ের শরীরের মধ্যেই কিন্তু অসম খণ্ড রয়েছে, বুঝছো? ঘাসফড়িং কি এখানে অপশনে আছে? না। ঘাসফড়িং না থাকলেও প্রজাপতি আছে, যেটা কিন্তু আর্থ্রোপোডা পর্বের একটা সদস্য। এটা উত্তর দিতে পারো। কেঁচো, জোঁক, কীট এরা সবাই সমখণ্ডকায়ন বিশিষ্ট। সবার শরীরের মধ্যে কিন্তু সমখণ্ডকায়ন আছে। জাইলেমের জীবিত উপাদান কোনটি? একটু আগে তোমাদের আমি এটা পড়িয়েছি। জাইলেমের জীবিত উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা না থাকলে উড প্যারেনকাইমা আছে। উড মানে কিন্তু জাইলেম, বুঝছো? জাইলো মানেই হলো কাঠ, উড প্যারেনকাইমা মানে জাইলেম প্যারেনকাইমা। এটা হলো জীবিত উপাদান। বাদ বাকি 3টা উপাদান কি? মৃত ওরা। নগ্নবীজি গাছে পরাগায়ন হয় কোন মাধ্যমে? নগ্নবীজি গাছে পরাগায়ন হয় কোন মাধ্যমে? নগ্নবীজি গাছ মানে সাইকাস, এদের পরাগায়ন হয় আসলে বাতাসের মাধ্যমে। ঠিক আছে, খুব ভালো করে এটা মনে রেখো। পতঙ্গের পুং এবং স্ত্রী জননতন্ত্রে বিদ্যমান, মানে এমন একটা উপাদান যেটা পুং যে হচ্ছে পোকা আছে, পুং ঘাসফড়িং তারও বিদ্যমান এবং স্ত্রী ঘাসফড়িংয়েরও রয়েছে। দেখো, টেস্টিস এটা শুধু পুরুষ ঘাসফড়িংয়ের রয়েছে, ওভারি এটা শুধু স্ত্রী ঘাসফড়িংয়ের রয়েছে, ওভিডাক্ট এটাও শুধু স্ত্রী ঘাসফড়িংয়ের রয়েছে, কিন্তু অ্যাক্সেসরি গ্ল্যান্ড বা সহায়ক গ্রন্থি দুইজনেরই আছে। এমন একটা জিনিস উভয়ের আছে, সেটাই কিন্তু উত্তর দিতে হবে। অ্যাক্সেসরি গ্ল্যান্ড তুমি এখানে উত্তর দিবে। ব্যাকটেরিয়া কিসের সাহায্যে পোষক কোষের সাথে আবদ্ধ হয়? ব্যাকটেরিয়ার গায়ে দুরকম উপাদান আছে, দেখো এই যে এই জিনিসগুলোকে বলা হয় পিলি। ব্যাকটেরিয়ার গায়ের ছোট ছোট চুলগুলোকে বলা হয় পিলি। আর ব্যাকটেরিয়ার একটা লম্বা এরকম হচ্ছে চাবুকের মতো অংশ থাকে, যার নাম হলো ফ্লাজেলা। ব্যাকটেরিয়া এই পিলির মাধ্যমে পোষকের সঙ্গে আটকে থাকে, বুঝছো? পিলি উত্তর হবে এখানে। সজীব কোষের অভ্যন্তরে প্রযুক্তিগত পরীক্ষণ সংঘটিত হলে তাকে কি বলা হয়? মনে করো একটা কোষের ভেতরে তুমি যদি এক্সপেরিমেন্ট করো, সেটাকে বলা হবে ইন ভিভো। ঠিক আছে, ইন মানে হলো ভেতরে, ভিভো মানে হলো জীবন বা জীবিত কোষের ভেতরে। আর ইন ভিট্রো মানে হলো, ইন মানে ভেতরে, ভিট্রো মানে কাঁচ। কাঁচের পাত্রের মধ্যে এক্সপেরিমেন্ট করলে ইন ভিট্রো, আর যদি কোনো জীবন্ত কোষের ভেতরে এক্সপেরিমেন্ট করা হয় তাহলে হবে ইন ভিভো। ইন ভিভো উত্তর দিবে তোমরা। রুই মাছের জীবনচক্রে প্রযোজ্য নয় কোনটা? রুই মাছের জীবনচক্রে কোনটা নাই আসলে? দেখো, রুই মাছের যখন ভ্রূণ গঠন হয়, ভ্রূণের মধ্যে ট্রফোব্লাস্ট, পেরিব্লাস্ট, এপিব্লাস্ট এই জিনিসগুলো, লেয়ারগুলো থাকে, কিন্তু ট্রাইকোব্লাস্ট এই জিনিসটা আসলে থাকে না। এই জিনিসটা কিন্তু উদ্ভিদের বৈশিষ্ট্য, বুঝছো? ট্রাইকোব্লাস্ট নামের টিস্যু উদ্ভিদের পাওয়া যায়। এটা উত্তর হবে না। এটা একটু কঠিন প্রশ্ন, এটা তোমাদের ফলো না করলেও চলবে। শিফট 2 আমাদের তাহলে শেষ হলো। এবার আমরা শিফট 3 পড়বো। 2024-25 সেশনের শিফট 3 এর কোশ্চেনগুলো সলভ জানবো। সিলিয়াক ধমনী কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না? এটা আসলে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র থেকে এসেছে। সিলিয়াক ধমনী এভাবে বই লেখা নাই, বই লেখা আছে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী। সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী, বুঝছো? সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না? মেসেন্টেরিক মানে হলো পরিপাক তন্ত্রতে সে রক্ত সাপ্লাই করবে, পাকস্থলীতেও রক্ত সাপ্লাই করবে, প্লীহাতেও রক্ত সাপ্লাই করবে, যকৃতেও করবে, বুঝছো? সবাই জায়গায় করবে। এগুলো তো সবাই হলো পরিপাকতন্ত্রের অংশ। কিন্তু বৃক্কতে রক্ত সাপ্লাই করবে না, কারণ বৃক্কতে রক্ত সাপ্লাই করার জন্য রেনাল ধমনী বলে আলাদা একটা ধমনী আছেই। রুই মাছের রেনাল ধমনী বলে আরেকটা আলাদা ধমনী আছেই। তো সিলিয়াকো মেসেন্টেরিক পরিপাকতন্ত্রে রক্ত সাপ্লাই করে, এটাই হলো নিয়ম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বার্ড ফ্লু কোন ভাইরাসের কারণে হয় থাকে? বার্ড ফ্লু এক ধরনের ইনফ্লুয়েঞ্জা টাইপের ভাইরাস। এর যে টাইপ, সেই টাইপটাকে বলা হয় H5N1। ঠিক আছে, এই তথ্যটা তোমরা মুখস্থ করবে। মানব রক্তের তাপমাত্রা কত? মুখস্থ করতে হবে এটা তোমাদের, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? অ্যামাইটোসিস যে সকল ক্ষেত্রে দেখা যায়, কোথায় অ্যামাইটোসিস তুমি দেখতে পাবে? সব আদি কোষে। হ্যাঁ, ব্যাকটেরিয়াদের অ্যামাইটোসিস হয়। ইস্ট কিন্তু একটা প্রকৃত কোষ, বুঝছো? প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও ইস্টের মধ্যে অ্যামাইটোসিস হয়। মাছের ডিম, মাছের ডিম তো প্রকৃত কোষ, তবে মাছের ডিমের অনেক দ্রুত গ্রোথের প্রয়োজন। দ্রুত গ্রোথের জন্য মাছের ডিমের মধ্যে অ্যামাইটোসিস হয়। তার মানে সবগুলোতে অ্যামাইটোসিস হয়। টিস্যু কালচার প্রযুক্তির জনককে ভালো করে মুখস্থ করো, খুবই জরুরি একটা এমসিকিউ এটা। হ্যাভারল্যান্ড নামক একজন বিজ্ঞানী, গুটিলেভ হ্যাভারল্যান্ড নামক একজন বিজ্ঞানী, তিনি টিস্যু কালচারের জনক। যে পেশি দেহের কোনো অঙ্গকে উপরের দিকে উঠাতে সাহায্য করে? মুখটা তোমার এরকম ধরো খোলা আছে, চলটাকে তুমি উপরে টেনে নিয়ে গেলে, নিচের একটা অঙ্গকে উপরের দিকে তুমি টেনে নিলে, এরকম যে পেশিগুলো, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলে লিভেটর। ঠিক আছে, লিভেটর উপরে উঠায়, আর ডিপ্রেসর এসে কিন্তু হলো নিচে নামায়। বুঝতে পারছো?
অ্যাবডাক্টর কোনো অঙ্গকে দূরে ঠেলে দেয়, রোটেটর কোনো অঙ্গকে চারপাশে ঘোরায়, যে আমরা হাত ঘোরাচ্ছি না, রোটেটরের কারণে। দ্বিসূত্রক আরএনএ ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস এবং রিও ভাইরাস, তোমাদের বলেছিলাম না প্যাটার্ন একই টাইপের কোশ্চেন বারবার আসে। ওই যে আরএনএ ভাইরাস ডিএনএ ভাইরাস থেকে আরেকটা প্রশ্ন দেখো, রিও ভাইরাস এবং ধানের বামন, ধানের টুংরু বা ধানের বামন, হ্যাঁ একই জিনিসই, এদের মধ্যে রয়েছে দ্বিসূত্রক আরএনএ, খুবই ব্যতিক্রম, খুব ইম্পর্টেন্ট এটা। বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোন ধরনের? আমাদের কালার ব্লাইন্ডের জন্য যে দায়ী জিনটা সেটা হলো সেক্স লিঙ্ক ডিজিজ, কারণ সেটা সেক্স ক্রোমোজোমের মধ্যে থাকে। এক্স ক্রোমোজোমের দেখবে যে উপরে এরকম কালার ব্লাইন্ডের সমস্যাটা থাকে, সেক্স লিঙ্ক ডিজিজ। ডিএনএ কর্তনের সূক্ষ্ম ছুরিকা কোনটা? তোমাদের আগেও বলেছে ডিএনএ কাটতে লাগবে রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগাতে লাগবে হলো লাইগেজ এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম এই হলো ডিএনএটাকে কাটতে সাহায্য করে, এটাকে এই জন্য মলিকুলার সিজারও বলা হয়। ওই যে ওই তথ্যটাকেই ইংরেজিতে লিখলে মলিকুলার সিজর। তারপরে দেখো, কৃত্রিম পেসমেকারে কোন ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়? তোমরা মনে রাখবে, এটা খুবই কনফিউজিং কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে লিথিয়াম ব্যাটারির কথা বলা আছে, লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলা আছে। লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু চার্জ দেওয়া যায়, বুঝছো? ওই যে চার্জার লাগে চার্জ দেওয়া যায় লিথিয়াম আয়ন ব্যাটারি। মোবাইলের ব্যাটারি হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু বুকের যে পেসমেকার, সেই পেসমেকারের ব্যাটারিতে কিন্তু চার্জ দেওয়া যায় না। এই ব্যাটারিটা শুধু লিথিয়াম ব্যাটারি, মনে রাখতে হবে। পেসমেকারের ব্যাটারি শুধু লিথিয়াম ব্যাটারি, কিন্তু মোবাইল ফোনের যে ব্যাটারিটা আছে সেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। ওকে। ধূমপানের কারণে কোন কোন অসুখ হতে পারে? ব্রঙ্কাইটিস মানে ব্রঙ্কাসে ইনফেকশন, মানে আমাদের শ্বাসনালীর মধ্যে সমস্যা। এমফাইসেমা মানে ফুসফুসের অ্যালভিওলাসগুলো নষ্ট হয়ে যাওয়া। ফাইব্রোসিস ফুসফুসের মধ্যে দানা তৈরি হওয়া। এই সবগুলো সমস্যায় তৈরি হতে পারে ধূমপানের কারণে। নিচের কোনটা অ্যাগ্রেগেট ফল? অ্যাগ্রেগেট মানে হলো গুচ্ছিত ফল। আতা, আতা হলো একটা গুচ্ছিত ফল, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কাঁঠাল এটা হলো একটা যৌগিক ফল, অনেকেরই কনফিউশন হয়, ঠিক আছে। কাঁঠাল হচ্ছে একটা যৌগিক ফল, কিন্তু আতা হলো একটা গুচ্ছিত ফল। এদিকে আম, এটা খুবই সুন্দর একটা প্রকৃত ফল। লিচু এই প্রকৃত ফল, বুঝছো, অনেকে বলে হলো লিচু প্রকৃত ফল না, প্রকৃত, কিন্তু এটা এখানে এরিল বলে একটা তৃতীয় স্তর আমরা পাই, বুঝছো, এরিল নামের একটা তৃতীয় স্তর পাই আমরা। বাইকার্বনেটের আয়নিক সমতা রক্ষার্থে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় কোনটা প্রবেশ করে? এই প্রশ্নটা কিন্তু শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের। আমাদের রক্ত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, ওই আলোচনা থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। ধরা যাক এটা হলো আমাদের রক্তনালী, রক্তনালীর মধ্যে আছে লোহিত রক্তকণিকা, এটা হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা থেকে যদি বাইকার্বনেট বেরিয়ে আসে, লোহিত রক্তকণিকার ভেতর থেকে যদি বাইকার্বনেট বেরিয়ে আসে লোহিত রক্তকণিকার ভেতরে, তখন ক্লোরিন প্রবেশ করে, এটাকে বলে ক্লোরাইড শিফট, বুঝছো, ক্লোরিন ভেতরে প্রবেশ করার কথা বলা হচ্ছে এখানে। 72 ঘন্টা বয়স থেকে 8 দিন বয়স পর্যন্ত মাছের পোনাকে কি বলা হয়? তোমরা মনে রাখবে, যদি এরকম হয় 0 থেকে 72 ঘন্টা, বুঝছো, তাহলে রেণুপোনা। আর যদি এরকম 72 ঘন্টা থেকে শুরু করে 8 দিন, ঠিক আছে, এটা হলো ধানীপোনা, এটাই তো জানতে চেয়েছে, তাই না? হ্যাঁ। আঙ্গুলিপোনা হচ্ছে এই 8 দিন বা 9 দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত, এটাকে বলা হয় হচ্ছে আঙ্গুলিপোনা। ডিম লার্ভা বলে যে কিছু আছে, মনে পড়ছে না, যাই হোক। ইস, আমি কি দিলাম, আঙ্গুলিপোনা তো উত্তর না, ওই যে ধানীপোনাটা উত্তর হয়ে গেল। হ্যাপ্লয়েড প্লান্ট কিভাবে পাওয়া যায়? হ্যাপ্লয়েড উদ্ভিদ কিভাবে তৈরি করা হয়? টিস্যু কালচারের ব্যবহার থেকে প্রশ্নটা এসেছে, একটু প্রশ্নটা খেয়াল করো, উত্তরটা দেখো। হ্যাপ্লয়েড উদ্ভিদ আমরা কিভাবে পাবো? আমরা যদি এমব্রায়ো কালচার করি, তাহলে হচ্ছে ভ্রূণ কালচার করলে আমরা সংকর উদ্ভিদ তৈরি করতে পারি। সংকর উদ্ভিদ এগুলো কিন্তু মুখস্থ করে নিও তোমরা, ঠিক আছে। অ্যান্থার কালচার যদি করি, পরাগধানী কালচার করি, তখনই কিন্তু আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ পাই। এটা কিন্তু আমাদের উত্তর, হ্যাঁ, এটা উত্তর পেয়ে গেছে। এন্ডোস্পার্ম কালচার বা শস্য কালচার, এটা যদি করি তাহলে কি হবে? তাহলে বীজহীন ফল তৈরি হবে। বীজহীন ফল উৎপাদনের জন্য মেরিস্টেম কালচার হলো ভাইরাস মুক্ত, ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরি করার জন্য আমরা মেরিস্টেম কালচার করি। প্রত্যেকটা উদ্দেশ্য মুখস্থ করে নিয়ে, সবই ইম্পর্টেন্ট, বিশেষ করে লাস্টের এটা মেরিস্টেম কালচারটা খুব পরীক্ষায় আসে, বারবার আসে পরীক্ষায়। ডিঅক্সিরাইবোজের কত নম্বর কার্বনে অক্সিজেন নাই? ডিএনএ এর গঠন থেকে প্রশ্নটা এসেছে। ডিএনএ গঠন করতে গেলে আমরা এরকম হচ্ছে একটা পেন্টোজ সুগার নেই,
ধরা যাক এটা একটা পেন্টোজ সুগার, বুঝছো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। 2 নাম্বার কার্বনের নিচের দিকে যদি OH থাকে তখন তার নাম হয় রাইবোজ সুগার। নিচের দিকে যদি শুধু এইচ থাকে, অক্সিজেন নাই, অক্সিজেনটা অনুপস্থিত, তখন সেটার নাম হলো ডিঅক্সিরাইবোজ সুগার। বলতো ডিঅক্সিরাইবোজ সুগারের কত নম্বর কার্বন অক্সিজেন অনুপস্থিত? 2 নম্বর কার্বন অক্সিজেন অনুপস্থিত। এটাই উত্তর। কার্পাল অস্থির গোড়ার দিকের সারিতে থাকে কোনটি? কার্পাল অস্থি মানে আমাদের হাতের কবজির হাড়। আমাদের হাতের কবজিতে 8টা হাড় আছে, পেছনের সারিতে বা গোড়ার দিকে আছে 4টা, সামনের সারিতে সামনের দিকে আছে 4টা। পেছনের সারিতে বা গোড়ার দিকে যে 4টা থাকে তাদের নাম হলো স্ক্যাফয়েড, লুনেট, টাইকুয়েট্রাম এবং পিসিফর্ম। সামনের দিকে থাকে হলো ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। যাই হোক, পেছনের সারির কথা বা গোড়ার দিকের কথা এখানে প্রশ্নতে বলেছে। স্ক্যাফয়েড, লুনেট, মনে রেখো পেছনের দিকে রয়েছে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাম এবং পিসিফর্ম। স্ক্যাফয়েড, লুনেট, এই যে লুনেট আছে উত্তর, এটা উত্তর হবে। ট্রাপিজিয়াম, ক্যাপিটেট, হ্যামেট, ট্রাপিজয়েড এগুলা কিন্তু সামনের সারিতে থাকে। বায়োগ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে এটা মুখস্থ করতে হবে, 60 থেকে 70 ভাগ। ঠিক আছে, বায়োগ্যাস বিভিন্ন জীবদেহ পচালে বা জীবদেহের ধ্বংসাবশেষ পচালে যে গ্যাসটা তৈরি হয় সেটা বায়োগ্যাস। এখানে প্রচুর পরিমাণ মিথেন থাকে। গাছ বা ঘাস এগুলো পচালেও বায়োগ্যাস তৈরি হয়। কোন ধাপে জীবের বৈশিষ্ট্য সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়? কোষ বিভাজন অধ্যায়ের আলোচনা এটা। জীবের বৈশিষ্ট্য সৃষ্টি হয় কিন্তু ক্রসিং ওভারের মাধ্যমে। ঠিক আছে, ক্রসিং ওভার কখন হয় বলো? ক্রসিং ওভার হয় প্যাকাইটিনে। তাহলে উত্তর দিবে তুমি প্যাকাইটিন। প্যাকাইটিনে যেহেতু ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের মাধ্যমে বৈচিত্র্য তৈরি হয়। ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য কোনো কোষ থেকে ভ্রূণ তৈরি হলে, তোমরা মনে রাখবে এটা হলো ভ্রূণথলি, এটা ডিম্বাণু, ডিম্বাণুর পাশে আছে সহকারী কোষ, মাঝখানে আছে সেকেন্ডারি নিউক্লিয়াস, অপর পাশে 3টা আছে প্রতিপাদ কোষ। বুঝছো, ডিম্বাণু যদি শুক্রাণুর সাথে মিলিত হয়, ডিম্বাণু যদি শুক্রাণুর সঙ্গে মিলিত হয় নিষেকের ফলে ভ্রূণ তৈরি হয়। এটাই স্বাভাবিক নিয়ম। অনেক সময় ডিম্বাণুর পাশের যে সহকারী কোষগুলো আছে অথবা এই যে বিপরীত দিকে যে প্রতিপাদ কোষগুলো আছে এরাও অনেক সময় ভ্রূণ তৈরি করতে পারে কোনো শুক্রাণুর সাহায্য ছাড়াই। ডিম্বাণুর পাশের 2টা কোষ সহকারী কোষ আর বিপরীত দিকে 3টা প্রতিপাদ কোষ, এরাও ভ্রূণ তৈরি করতে পারে নিষেক ছাড়াই। এই জিনিসটাকে কিন্তু বলা হয় অ্যাপোগ্যামি। ঠিক আছে, এগুলাকে বলে অ্যাপোগ্যামি। নিষেক ছাড়া সহকারী কোষ প্রতিপাদ কোষ থেকে ভ্রূণ তৈরি হলে সেটার নাম হলো অ্যাপোগ্যামি। এটা উদ্ভিদ প্রজনন অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে। ঘাসফড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ হতে কত মিনিট সময় লাগে? মানে ঘাসফড়িংয়ের হার্ট থেকে রক্ত বের হয় সারা শরীর দুপুরে আবার হার্টে ফিরে আসতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। এই সময়টা মনে রাখতে হবে। সবচেয়ে ছোট ভাইরাস কোনটা? গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস, এটাকে খুরা রোগের ভাইরাসও বলা হয়। খুরা রোগের ভাইরাস, বুঝছো, এটাই হলো সবচেয়ে ছোট ভাইরাস। এটাই উত্তর হবে। করোনা ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, টিটুফাস ভাইরাস, এটা সবাই বড় বড় ভাইরাস। বুঝছো, কোথায় ডিএনএ থাকে না? ডিএনএ থাকে কোথায়? কোষের কয়েকটা জায়গায় ডিএনএ থাকে, তোমরা মনে রাখতে হবে তোমাদের খুব ভালো করে। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে অবশ্যই। ক্লোরোপ্লাস্ট, এর মধ্যেও কিন্তু ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়া, এর মধ্যেও কিন্তু ডিএনএ থাকে। ডিএনএ থাকে না তাহলে কোথায় বলো? কোষ গহ্বর। কোষ গহ্বরে কোনো ডিএনএ থাকে না। এটাই উত্তর হবে। পাকস্থলীর প্রাচীরের চিফ কোষ, চিফ কোষের অপর নাম হলো জাইমোজেনিক কোষ। ওকে, জাইমোজেনিক কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? জাইমোজেনিক কোষ থেকে মেনলি এনজাইম নিঃসরণ হয়। এই যে দেখো পেপসিনোজেন, আরেকটা এটা নামও লিখে দিই প্রোরেনিন, এই দুটা ক্ষরণ হয়। বুঝছো, আর এই যে গ্যাস্ট্রিন এটা ডি কোষ থেকে ক্ষরণ হয়। তারপরে যে মিউকাস, মিউকাস কোষ থেকে ক্ষরণ হয়। আর এই সেল ক্ষরণ হয় অক্সিনটিক কোষ থেকে। ঠিক আছে, অক্সিনটিক কোষ থেকে বা প্যারাইটাল কোষ থেকে হলে এই সেল ক্ষরণ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমাদের কিন্তু 24-25 সেশনের প্রশ্নগুলো শেষ হলো। এবার আমরা শুরু করছি 19-20 সেশনের প্রশ্ন থেকে। এখন তোমরা বলতে পারো যে স্যার মাঝখানের কয়েকটা সেশন বাদ দিলেন কেন? আমি আসলে বাদ দেইনি। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঝখানের কয়েক বছর গুচ্ছের সাথে ছিল, ওই জন্য হাজী দানেশের জন্য আলাদা করে কোনো প্রশ্ন নাই, গুচ্ছের প্রশ্ন পাওয়া যাবে। ওটা আমি এখন আপাতত বলছি না। গুচ্ছের জন্য আমাদের তো আলাদা কোর্স আছে, সেখানে আমরা পড়বো গুচ্ছ নিয়ে। যাই হোক, হাজী দানেশ আগে, অনেক আগে সিঙ্গেল পরীক্ষা নিতে, একা একাই পরীক্ষা নিত, তখন গুচ্ছ ছিল না। সেটা 19-20 যে সেশনটা আছে সেখানে তার শিফট 1-এর যে কোশ্চেন তার আমরা সলভটা জানবো। দেখো, কোন ক্ষারকটি শুধু ডিএনএতে পাওয়া যায়? ডিএনএর মধ্যে কোন উপাদানটা পাওয়া যায়? দেখো, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তোরা মনে রাখবে অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন ডিএনএ আরএনএ সব ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু থাইমিন জিনিসটা ডিএনএর জন্য স্পেশাল, শুধু ডিএনএতেই পাওয়া যায়। এটাই উত্তর হবে। নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়?
মানে কোন উদ্ভিদে নিষেকের পূর্বেই শস্য তৈরি হয়। তোমরা মনে রাখবে জিমনোস্পার্ম বা সাইকাস, বুঝছো, এদের নিষেকের পূর্বেই হ্যাপ্লয়েড শস্য তৈরি হয়। এদের নিষেকের পূর্বেই হ্যাপ্লয়েড শস্য তৈরি হয়। খুবই অদ্ভুত ব্যাপার, এটা মুখস্থ রাখতে হবে। নিষেকের পূর্বে এদের হ্যাপ্লয়েড শস্য তৈরি হয় জিমনোস্পার্মের ক্ষেত্রে। নিচের কোন গ্রুপের জীব থ্যালোফাইটা প্রকৃতির? থ্যালোফাইটা, তোমরা মনে রাখবে ফাইটা শব্দের মানেই হলো উদ্ভিদ। কোন একটা উদ্ভিদকে আমাদের চিহ্নিত করতে হবে। থ্যালো শব্দের মানে হলো থ্যালয়েড বা সমাঙ্গ। সমাঙ্গ, সব অঙ্গ একই রকম দেখতে, মানে উদ্ভিদের শরীরে যদি মূল কাণ্ড পাতা এগুলো না থাকে সে উদ্ভিদকে বলা হয় থ্যালোফাইট, বুঝছো। ওটা এমন একটা গাছ সালোক সংশ্লেষণ করতে পারবে, এই জন্য উদ্ভিদ, কিন্তু তার শরীরের মধ্যে মূল কাণ্ড পাতা থাকবে না। এরকম উদ্ভিদ কোনটা দেখো? প্ল্যান্ট, এর মধ্যে তো মূল কাণ্ড পাতা অবশ্যই থাকবে। ব্যাকটেরিয়া বা নেমাটোড, এরা তো প্রাণী, এরা হবে না। ফানজাই, শোনো ফানজাইয়ের ব্যাপারে ঝামেলাটা কি জানো? অনেক আগে ফানজাইকে উদ্ভিদ মনে করা হতো এবং ফানজাইয়ের মধ্যে কিন্তু মূল কাণ্ড পাতা নাই। তাহলে থ্যালোফাইটের দ্বারা এখানে আসলে ফানজাইকেই বোঝানো হচ্ছে। তোমরা মনে রাখবে এই যে শৈবাল এবং ছত্রাক, বুঝছো, ফানজাই মানে তো ছত্রাক এবং শৈবাল, এই দুইটা জিনিসকে কিন্তু বলা হয় থ্যালোফাইট। যদিও বর্তমানে এই ফানজাই বা ছত্রাককে উদ্ভিদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তারপর আমি এটাই উত্তর দিব। ঠিক আছে। নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়, আমি লিখে দিচ্ছি দেখো। ডিম্বক বীজে পরিণত হয়, তোমরা মনে রাখবে গর্ভাশয়, এই চারটা ইনফরমেশন মুখস্থ রাখবে, খুব ইম্পর্টেন্ট। গর্ভাশয় ফলে পরিণত হয়, আর ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের লিখে দেই, সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস শস্যে পরিণত হয়, শস্য হয় 3N। ঠিক আছে, টেস্টের ব্যাপারটাও আছে, এটা না পড়লেও চলবে। এই কয়টা জিনিস তোমরা মুখস্থ করবে। নিচের কোনটা এককোষী? এগুলোর মধ্যে এককোষী কি? মূলের যে রোম থাকে, বুঝছো, মূলের গায়ে ছোট ছোট চুলের মতো কিছু স্ট্রাকচার থাকে যাদের নাম মূল রোম, তারা অলওয়েজ এককোষী হয়। পাতা বা কাণ্ড, এরা তো অবশ্যই বহুকোষী হবে, বুঝতেই পারছো তোমরা। গুটি কলম করা হয় কোন উদ্ভিদে? তুমি যদি বই খুঁজে বের করো তাহলে দেখবে এই গোলাপ উদ্ভিদেও গুটি কলম করা যায়, লেবু উদ্ভিদেও গুটি কলম করা যায়। অর্থাৎ বইয়ে কিন্তু তুমি দুটো অপশনটাই পাবে, এটাও পাবে ওটাও পাবে, তবে গাইডে মেবি লেবু উত্তর দেওয়া আছে, তবে বইয়ে কিন্তু তুমি দুটাই জিনিস খুঁজে পাবে, গোলাপও পাবে লেবুও পাবে। নিচের কোন উদ্ভিদটি শ্রাব এর উদাহরণ নয়? শ্রাব কি বোঝো? শ্রাব মানে হলো গুল্ম, আমি লিখেই দিই, গুল্ম। গুল্ম ব্যাপারটা কি জানো? গুল্ম মানে হলো ঝোপ, ছোট্ট একটা ঝোপের মতো। দেখো গন্ধরাজের গাছটা একটা ঝোপ গঠন করে, রঙনও ঝোপ গঠন করে, জবাও ঝোপ গঠন করে, কিন্তু দেখো এই যে আশ শেওড়া, এই জিনিসটা কি? এটা এক ধরনের পাট, কেনাপ পাট বলা হয় এটাকে। এ কিন্তু কোনো ঝোপ না, বরং বড় গাছ হয়ে যায়। আম কাঁঠাল গাছের মতো গাছ না, কিন্তু কাষ্ঠল গাছ হয়। যেহেতু কাষ্ঠল গাছওয়ালার মতো এটা দেখতে, এই পাটের গাছটা, কাজে এটা কিন্তু ঝোপ না, এরা ঝোপ, এরা ছোট ছোট ঝোপ গঠন করে। কোনটি বহু বর্ষজীবী হার্ব? হার্ব মানে কি জানো? হার্ব মানে হলো ঘাস। যদিও হার্ব মানে ঘাস না, হার্ব মানে বিরুৎ, তারপর আমি সহজ ভাষায় বোঝানোর জন্য ঘাস লিখলাম। বহু বর্ষজীবী মানে অনেক বছর বাঁচে। দেখো সরিষা বেশি দিন কিন্তু বাঁচে না, 2-3 মাসে সরিষা শেষ। জবা, এটা আবার কিন্তু হার্বই নয়, এটা ঘাস নয়, বরং এটাকে বলা হয় গুল্ম। তাহলে এখানে বাঁচলো কি বলতো? হলুদ। হলুদ এই জিনিসটা পুরোপুরি ঘাস না, তবে ঘাসের একটা বৈশিষ্ট্য এর মধ্যে মিল পাওয়া যায়। ঘাসের গায়ে যেমন পর্ব থাকে, এর গায়ে পর্ব আছে। ঘাসের গায়ে যেমন কাঠ থাকে না, এর গায়ে কোনো কাঠ নাই। এবং হলুদ কিন্তু অনেক বছর বাঁচে, কাজে এটা হলুদ উত্তর হবে, বুঝছো। প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বলতে কোষ ঝিল্লি বোঝানো হচ্ছে। প্লাজমা মেমব্রেন মানে হলো কোষ ঝিল্লি, মনে রাখতে হবে। কোষ ঝিল্লি হলো অর্ধভেদ্য, অর্ধভেদ্য, ঠিক আছে। কোষ ঝিল্লি অর্ধভেদ্য, আর অভেদ্য কি জানো? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু অভেদ্য, এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের। নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত নয়? মানে অপুষ্পক নয়, অপুষ্পক নয়, দুটাই নেগেটিভ দেখো, অপুষ্পক নয়, নয় কাটা অপুষ্পক কাটা, তাহলে বাঁচলো কি বলো? পুষ্পক। নিচের কোনটি পুষ্পক উদ্ভিদ? পুষ্পক উদ্ভিদকে কে ফুল তৈরি করে? বেন্থাম হুকারের ক্লাসিফিকেশন পড়লে তোমরা দেখবে আবৃতবীজী নগ্নবীজী উভয় ফুল তৈরি করে, তবে আধুনিক মতবাদ যদি চিন্তা করো শুধু আবৃতবীজীরাই ফুল তৈরি করে। এখানে আবৃতবীজী কোনটা বলে? যে অ্যাঞ্জিওস্পার্ম মানে হলো আবৃতবীজী, অ্যাঞ্জিওস্পার্ম মানে হলো আবৃতবীজী, সেই কিন্তু হচ্ছে ফুল তৈরি করে, এটাই উত্তর হবে। তবে বেন্থাম হুকারের ক্লাসিফিকেশনে জিমনোস্পার্মকেও সপুষ্পক বলা হয়েছে, এটাও ফুল তৈরি করে, এই জিনিসটা দাবি করা হয়েছে। তবে আমরা একদম অ্যাকুরেট যদি দিতে চাই, আমরা প্রথমটাই উত্তর দিব। ফল ও বীজ উৎপাদনের প্রধান নিয়ন্ত্রক হলো
এখানে আসলে আমাদের হচ্ছে ফাইটো হরমোন বা উদ্ভিদের দেহে কাজ করা হরমোন সম্পর্কে জানতে হবে। ফল এবং বীজ উৎপাদনের জন্য প্রধানত যে হরমোনটা দায়ী তার নাম হলো অক্সিন, বুঝছো? জিবারেলিন গাছকে হলো লম্বা বানায়, এটা খুব ইম্পর্টেন্ট। গাছকে লম্বা বানানোর জন্য দায়ী হলো জিবেরেলিন, ঠিক আছে? গুপ্তবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরনের? গুপ্তবীজী বলতে আবৃত বীজ বোঝানো হচ্ছে। গুপ্তবীজী বলতে আবৃত বীজ বোঝানো হচ্ছে, কারণ আবৃত বীজ মানে তো বীজটা গোপনে থাকে, তাই গুপ্তবীজী। এদের শস্য কেমন? শস্য হলো ট্রিপ্লয়েড, খুব ইম্পর্টেন্ট এটা, ট্রিপ্লয়েড। আবৃত বীজীদের যে শস্যটা থাকে সেটা হয় ট্রিপ্লয়েড। মানুষের পিত্তরস খরিত হয় কোনটি থেকে? পিত্তরস, দেখো আমাদের যকৃতে, এটা যকৃতের এই জায়গা থেকে পিত্তরস বেরিয়ে আসে। সবাই মনে করে এই পিত্তথলি থেকে পিত্তরসটা তৈরি হয়, আসলে তা নয়। আমাদের যে যকৃৎ আছে সেই কিন্তু পিত্তরসটা তৈরি করে। পিত্তরস তৈরি করে হলো যকৃৎ। অ্যাডেনিন কি সমৃদ্ধ বেজ? অ্যাডেনিন, অ্যাডেনিন কি বলতো? একটা নাইট্রোজেন ক্ষার, তাই না? অ্যাডেনিন কি একটা নাইট্রোজেন ক্ষার না? নাইট্রোজেন যুক্ত ক্ষার। অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন যুক্ত ক্ষার। কি সমৃদ্ধ ক্ষার? নাইট্রোজেন যুক্ত ক্ষার। অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন যুক্ত ক্ষার। সূর্যালোকে ব্যবহারের মাধ্যমে, সূর্যালোককে ব্যবহারের মাধ্যমে ফুড চেইনের সূচনা করে, মানে সূর্যের আলো ব্যবহার করে সর্বপ্রথম খাবার তৈরি করে কে? তাকে কি বলা হয়? তাকে বলা হয় উৎপাদক বা প্রোডিউসার। দেখো তো প্রোডিউসার কোথায়? এই যে উৎপাদক বা প্রোডিউসার, ঠিক আছে? উৎপাদকরাই কিন্তু সর্বপ্রথম সূর্যের আলো ব্যবহার করে খাবারটা তৈরি করে। উদ্ভিদ কোষে কয়টা মাইটোকন্ড্রিয়া থাকে? মুখস্থ করতে হবে, একটা উদ্ভিদ কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। পুঞ্জাক্ষী কোন প্রাণীতে পাওয়া যায়? পুঞ্জাক্ষী মানে হচ্ছে এমন একটা চোখ যে চোখের মধ্যে আবার অনেকগুলা চোখ আছে। ঘাসফড়িংয়ের চোখের মধ্যে এরকম দেখবি যে 1200 থেকে 2000টা চোখ আছে। এই চোখকে বলা হয় পুঞ্জাক্ষী। এই যে দেখো, ঘাসফড়িংয়ের 1200 থেকে 2000টা চোখ আছে এক একটা চোখের ভেতরে। ঘাসফড়িংয়ের মধ্যে পুঞ্জাক্ষীটা পাওয়া যায়। মায়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে ক্রসিং ওভার হয়? খুব ভালো করে মনে রাখতে হবে, ক্রসিং ওভার হয় প্যাকাইটিনে। প্যাকাইটিনে, এই যে প্যাকাইটিনে। প্যাকাইটিনে শুধু ক্রসিং ওভার না, তিনটা জিনিস হয়। টেট্রাড হয়, কায়াজমা হয়, ক্রসিং ওভার হয়, ঠিক আছে? এই যে জাইগোটিনের জন্য দুটো জিনিস মনে রাখবে, এখানে সিনাপসিস হয়, এখানে বাইভ্যালেন্ট হয়। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝছো? প্যাকাইটিনের জন্য তিনটা শব্দ, আর জাইগোটিনের জন্য দুইটা শব্দ, এই 5টা শব্দ মুখস্থ করবে। আচ্ছা, এটার উত্তরিত দেওয়া হলো না? আচ্ছা, দেওয়া হয়েছে। প্যাকাইটিন কিডনি রোগ নির্দেশক হিসেবে কাজ করে রক্তের কোন উপাদান? মানে কোন উপাদানটা টেস্ট করে কিডনির কোনো অসুখ হয়েছে কিনা সেটা জানা যায়, সেই উপাদানটার নাম হলো ক্রিয়েটিনিন। কিডনির মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন রক্তের ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়, এটা দেখেই বোঝা যায় যে কারো সমস্যা হয়েছে কিনা। একটা সুস্থ মানুষের ক্রিয়েটিনিনের পরিমাণ 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার এটা হতে হয়, বুঝছো? বেড়ে গেলে ঝামেলা। নিম্নের কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? আমাদের লোহিত রক্তকণিকা ধ্বংস হয় কোথায়? ধ্বংস হয় মেইনলি যকৃতের মধ্যে, এটা উত্তর দিতে পারো। তবে প্লীহাও লোহিত রক্তকণিকা ধ্বংস করে, ডবল উত্তর আছে। আমি জানি না স্যার আসলে কি বুঝাইতে চাইছে। বেশিরভাগ ক্ষেত্রে যকৃৎ উত্তর দেওয়া যায়, তবে প্লীহাও এই সেম কাজই করে। দুটাই আসলে উত্তর আছে, কিন্তু দুটো উত্তর দেওয়া যায় না আমার মনে হয়। তাহলে বেশি ইম্পর্টেন্ট হলো যকৃৎ। যকৃতের মধ্যে বেশিরভাগ লোহিত রক্তকণিকা ভাঙে, এটা দেওয়া ভালো। তবে দুটাই উত্তর। এডিএস হরমোনটি কোথা থেকে নিঃসরণ হয়? আমাদের ব্রেনের মধ্যে থাকে পিটুইটারি গ্রন্থি, ওখান থেকে এডিএস এর ক্ষরণ হয়। এডিএস আমাদের মূত্রের পরিমাণ কন্ট্রোল করে, ঠিক আছে? ব্রেনের পিটুইটারি গ্রন্থি থেকে এডিএস এর ক্ষরণ হয়। নিচের কোন কোলেস্টেরল মানুষের জন্য ক্ষতিকর? এখানে একটু সমস্যা আছে, বুঝছো? বলা হয় যে এলডিএল এবং এইচডিএল এগুলো কোলেস্টেরল, আসলে তা নয়। এগুলো আসলে কোলেস্টেরলের ক্যারিয়ার বা কোলেস্টেরলের বাহক। এরা এক ধরনের লিপোপ্রোটিন। যাই হোক, প্রশ্ন আমরা বুঝতে পেরেছি যে কোনটা বেশি ক্ষতিকর। আমরা মনে রাখবো এলডিএল বেশি ক্ষতিকর, এলডিএল ক্ষতিকর, এইচডিএল কম ক্ষতিকর। ক্ষতির কারণটা বুঝে তাহলে তোমাদের বেশি দিন মনে থাকবে। কাহিনী হচ্ছে, আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই পেটে চর্বি যায়। এলডিএল এর কাজ হলো তারা চর্বিগুলোকে নিয়ে গিয়ে আমাদের ব্রেনের মধ্যে রক্তনালী, হার্টের মধ্যে যে রক্তনালী সেখানে চর্বিগুলোকে রেখে আসে। এই জন্য হার্টের রক্তনালী, ব্রেনের রক্তনালী ব্লক হয়ে যায়, তখন আমাদের কিন্তু স্ট্রোক হয়, হার্ট ডিজিজগুলো হয়। এই জন্য সে খুবই ক্ষতিকর। এলডিএল এর কাজ হলো চর্বিগুলোকে নিয়ে গিয়ে আমাদের দরকারি রক্তনালীতে রেখে আসা। এইচডিএল আবার উল্টা কাজ করে, সে শরীরের বিভিন্ন খারাপ জায়গা থেকে চর্বিগুলোকে ধরে নিয়ে এসে লিভারের মধ্যে জমা করে। যাই হোক, কোনটা ক্ষতিকর আশা করি তোমরা বুঝছো। এলডিএল ক্ষতিকর, এটা পুরুষের বেশি থাকে,
এই জন্য পুরুষের হার্টের অসুখের ঝুঁকিটাও বেশি। হ্রদের কোন অঞ্চলে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন থাকে? ধরা যাক এটা একটা পুকুর, পুকুর মানে হ্রদ মনে করো। এই যে এই অঞ্চলটা উপরের দিকের যে লেয়ারটা, এই অঞ্চলটাকে বলে লিমনেটিক অঞ্চল, বুঝছো? এখানে বিভিন্ন শৈবালগুলো বাস করে লিমনেটিক অঞ্চলে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? তোমরা জানো 120 দিন। যদি এটাকে মাসে কনভার্ট করতে বলে অনেকে 3 মাস বলে, কিন্তু আসলে হবে 4 মাস। তোমার লোহিত রক্তকণিকা 4 মাস বাঁচে। সবচেয়ে বড় রক্তকণিকা কোনটা? সবচেয়ে বড় রক্তকণিকা হলো শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? শ্বেত রক্তকণিকাই হলো সবচেয়ে বড়, এর চেয়ে আর কোনো রক্তকণিকা নাই। আমরা 19-20 সেশনের এবার শিফট টু এর প্রশ্নগুলো দেখব, তোমরা একটু লক্ষ্য করো। ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত তাপমাত্রায় বাঁচতে পারে? ব্যাকটেরিয়া সর্বনিম্ন -17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বাঁচতে পারে। তবে সব ব্যাকটেরিয়া না, এরা একটু এক্সট্রিম কন্ডিশনে বেঁচে থাকতে অভ্যস্ত যারা, এদেরকে আর্কিও ব্যাকটেরিয়া বলা হয়, তারা এরকম খুবই কম টেম্পারেচারেও বাঁচতে পারে। ফার্ন গ্যামেটোফাইটকে কি বলা হয়? ফার্ন গ্যামেটোফাইটকে কি বলা হয়? ফার্ন মানে হলো ঢেকি শাক মনে করো। ঢেকি শাক জীবনের একটা দশায় এরকম হার্ট শেপের একটা স্ট্রাকচার তৈরি করে, যার নাম হলো প্রোথ্যালাস। তাহলে ফার্নের জীবনের একটা বিশেষ দশায় এরকম প্রোথেলাস নামের হার্ট শেপের একটা স্ট্রাকচার তৈরি হয়। এটাকে কি বলা হচ্ছে তাহলে বলো তো? প্রোথেলাস বলা হচ্ছে। এটাই হলো ফার্নের গ্যামেটোফাইট। এরিল থাকে কাদের? তোমরা মনে রাখবে লিচুতে এরিল থাকে। লিচুতে এরিল থাকে। সাধারণত গর্ভাশয়টা ফলে রূপান্তরিত হওয়ার কথা, কিন্তু লিচুর যে ভোজ্য অংশটা, লিচুর যে ফলটা, সেটা গর্ভাশয় থেকে তৈরি হয় না, বরং ডিম্বক নাভি থেকে তৈরি হয়। তো এই জিনিসটাকে এরিল বলা হয়। যাই হোক, লিচুতে এরিল আছে, এই জিনিসটা মনে রাখবে তোমরা। আদা একটি কাণ্ড, কোনো মূল নয়, এর কারণ কি? তোমরা মনে রাখবে আদার গাছ মাটির নিচে চলে আসলো, এসে সে এভাবে গ্রোথ করে আদা তৈরি করে, বুঝছো? আদা মাটির সাথে এসে মাটির সাথে আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। আদা কিন্তু গাছের ডালের অংশ, এটা কাণ্ডের অংশ, এটা মূল নয়। এর কারণ কি? এর সবচেয়ে ভালো কারণ হলো এই যে দেখো, নোড এবং ইন্টার নোড আছে, এটা উত্তর হবে। নোড মানে হলো পর্ব, নোড মানে হলো পর্ব, এই যে গিরাগুলোর নাম হলো পর্ব, আর এই যে মাঝখানের জায়গাটাকে বলা হয় অন্তর পর্ব বা ইন্টার নোড। এই জিনিসগুলো কিন্তু আদাতে আছে। বইয়ে মেবি এই উত্তরটা দেওয়া আছে গাইডে, যেটা মাটির ভেতরে আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। এটা দিয়েই কি প্রমাণ করা যায় যে সেটা একটা কাণ্ড, মূল নয়? এই প্রমাণটা হবে না। এই যে সি নাম্বার প্রমাণটা একদমই সত্য, এটাই তোমরা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর দিতে পারো। রুই মাছ নিচের কত তাপমাত্রায় বাঁচতে পারে না? এই প্রশ্নের মধ্যে একটি সমস্যা আছে। বইয়ে লেখা আছে 14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কমে বাঁচতে পারে না। 14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তো নাই, এখানে 15 আছে। 15 আমি উত্তর দিলাম, কিন্তু এটা অ্যাকুরেট হলো না, বুঝছো? 14 থাকলে ভালো হতো। তবে আরেকটা সমস্যা আছে, ইন্টারনেটে চেক করে দেখলাম যে রুই মাছের 15 ডিগ্রি সেলসিয়াসে খুব বেশি অসুবিধা যে হয় বা 14তে অসুবিধা হয় তা নয়। রুই মাছ 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কম হলে মরে যায়, বুঝছো? এই হলো ব্যাপার। সঞ্চিত খাদ্যের প্রকৃতির উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে কয় ভাগে ভাগ করা যায়? খুবই সহজ একটা প্রশ্ন। সঞ্চিত খাবারের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্ট 3 প্রকার। শর্করা সঞ্চয় করলে অ্যামাইলোপ্লাস্ট, স্নেহ সঞ্চয় করলে ইলায়োপ্লাস্ট এবং আমিষ সঞ্চয় করলে অ্যালিউরোপ্লাস্ট। 3 প্রকার হবে। প্রকারগুলো আমি আর লিখলাম না। ক্লাসিক হিমোফিলিয়া এর অপর নাম কি? হিমোফিলিয়ার 2টা প্রকার সম্পর্কে তোমাদের বই বলা আছে। একটা হলো ক্লাসিক হিমোফিলিয়া, যার অপর নাম হলো হিমোফিলিয়া এ। ক্লাসিক হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলিয়া এ, আর হিমোফিলিয়া বি এটাকে বলা হয় ক্রিস্টমাস ডিজিজ। ক্রিস্টমাস ডিজিজ। ক্রিস্টমাস ডিজিজ হচ্ছে হিমোফিলিয়া বি। ভাসমান শৈবালকে কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। জলে ভাসমান শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়াকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। নরম কাষ্ঠ বিশিষ্ট ছোট উদ্ভিদকে কি বলা হয়? প্যাটার্নটা খেয়াল করেছো? এই প্রশ্ন কিন্তু বারবার আসছে। বিরুৎ কোনটা, গুল্ম কোনটা, এই আলোচনাটা কিন্তু বারবার পরীক্ষা আসছে, তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, নরম কাষ্ঠ বিশিষ্ট ছোট উদ্ভিদকে কি বলা হয়? বিরুৎ বলা হয়। ইংরেজিতে বললে বলা হয় হার্ব। ঠিক আছে? টুইস্টেড বা পাকানো দলমণ্ডল থাকে কোনটিতে? কার পাপড়ি পাকানো? এটা খুবই সহজ একটা কোশ্চেন। সবসময় হবে জবা। জবা ফুলের পাপড়িগুলো পাকানো অবস্থায় থাকে। জবার পাপড়ি হলো পাকানো অবস্থায় থাকে। সরিষা বীজে তেলের পরিমাণ কত? সরিষা বীজে তেলের পরিমাণ মুখস্থ করতে হবে 30 থেকে 45%। সবুজ উদ্ভিদে সম্পূর্ণরূপে কোনটি অনুপস্থিত? সবুজ উদ্ভিদে সম্পূর্ণরূপে কোনটা অনুপস্থিত? কোনটা একদমই থাকে না? স্টার্চ, উদ্ভিদের সঞ্চয়ী খাবার, এটা আছে। সেলুলোজ, এটা উদ্ভিদের শরীরের যে কোষ প্রাচীর আছে সেটা গঠন করে। লিপিডে সামান্য পরিমাণ থাকতে পারে। গ্লাইকোজেন, এটা সবুজ উদ্ভিদের মধ্যে কখনোই থাকবে না। গ্লাইকোজেন হলো
প্রাণী দেহের একটা হচ্ছে সঞ্চিত খাবার। এটা হলো প্রাণী দেহে থাকে। আমাদের লিভারের মধ্যে গ্লাইকোজেন জমা থাকে, উদ্ভিদের শরীরে কখনো গ্লাইকোজেন পাওয়া যায় না, ঠিক আছে। গ্লাইকোজেন ছত্রাকের মধ্যে মাঝে মধ্যে পাওয়া যায়। কোন সরল টিস্যুটি মৃত? সরল টিস্যুটি মৃত, দেখো প্যারেনকাইমা, এটা কিন্তু জীবিত, তোমরা জানো। প্যারেনকাইমা হলো জীবিত, কোলেনকাইমা হলো জীবিত, স্ক্লেরেনকাইমা হলো মৃত, এটাই হলো মৃত। অ্যারেনকাইমা এটা প্যারেনকাইমারই একটা প্রকার, এটা হলো জীবিত। এই প্রশ্নটা খেয়াল করো তোমরা, এই প্যাটার্নটা খেয়াল করো। এই প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, মানে এই টপিক থেকে বারবার প্রশ্ন আসে কিন্তু হাজিদান এসে, এটা মাথায় রাখতে পারো। প্রাথমিক খাদক কোনটি, এই জিনিসটাও মাথায় রাখবে, এটাও কিন্তু বারবার হাজিদান এসে প্রশ্নতে আসে। খাদক থেকে কিন্তু প্রশ্ন আগেও আমি তোমাদের সলভ করে দিয়েছি, আগের যে সেটটা ছিল সেখানেও তোমাদের সলভ করে দিয়েছি, এখানেও আছে। দেখো প্রাথমিক খাদক কারা? যারা সরাসরি উৎপাদককে খায় তারাই হলো প্রাথমিক খাদক। ধরা যাক উৎপাদক হলো ঘাস, সরাসরি ঘাস খায় কে কে? দেখো হরিণ ঘাস খায়, হরিণও হচ্ছে প্রাথমিক খাদক। ঘাসফড়িং ঘাস খায়, সেও প্রাথমিক খাদক। এখানে দুইটা উত্তর আছে, এখানে হরিণও উত্তর আছে, ঘাসফড়িং উত্তর আছে। দুটো তো উত্তর দেওয়া যায় না, যে কোনো একটা উত্তর দিতে হয়, যে কোনো একটা উত্তর দিতে হবে, ঠিক আছে। মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? তোমরা জানো যে মাইটোসিস হয় দেহকোষে, কিন্তু মিওসিস হয় জনন মাতৃকোষে। শুক্রাণু ডিম্বাণু বানানোর সময় মিওসিস হয়। এই যে দেখো জনন মাতৃকোষে, এখানে মিওসিস বিভাজন হয়, হয় শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। আর এই যে দেহকোষ, যকৃৎ কোষ, ফুসফুস, এগুলোর মধ্যে হয় মাইটোসিস, প্রয়োজন হলে মাইটোসিস হয়। প্রোটিন সিনথেসাইজ করে কোন কোষীয় অঙ্গাণু? খুবই সহজ প্রশ্ন। প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ করে হলো রাইবোসোম নামের কোষীয় অঙ্গাণু, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু সাহায্য করে, প্রোটিন সিনথেসিসে একটু সাহায্য করে। আর এই গলজি বস্তু সেই প্রোটিনটাকে ঝিল্লিবদ্ধ করে। আর লাইসোসোমের কাজ তোমরা জানো, জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। হিপ্নোটক্সিন কোথায় পাওয়া যায়? এটা হাইড্রার শরীরে পাওয়া যায় হিপ্নোটক্সিন। হাইড্রার শরীরে হিপ্নোটক্সিন নামক একটা বিষ থাকে। হাইড্রা নিডোসাইড বা হলো নেমাটোসিস্ট নামক একগুলা থলি বা কাঁটা ব্যবহার করে বিষগুলো শিকারের গায়ে কিন্তু প্রবেশ করিয়ে দিতে পারে। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্ত থাকে দেহের মোট ওজনের প্রায় 8%। এটা খুবই কমন একটা এমসিকিউ। 8% আমাদের গায়ে রক্ত থাকে, 100 কেজি ওজন হলে 8 কেজি রক্ত হবে, এরকম ব্যাপার আসলে। রক্তের কোন গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না? দেখো এ ব্লাড গ্রুপে এ নামের অ্যান্টিজেন থাকে, বি ব্লাড গ্রুপে বি নামের অ্যান্টিজেন থাকে, এ বি ব্লাড গ্রুপে এ নামের অ্যান্টিজেনও আছে, বি নামের অ্যান্টিজেনও আছে, আর ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেনই নেই, বুঝছো? ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। করোনারি ধমনী শরীরের কোথায় রক্ত সংবহন করে? করোনারি ধমনীটা চেনাই দেই, এটা হলো হার্ট। আমাদের হার্টের ভেতরে ভেতরে বেশ কিছু রক্তনালী চলাচল করে, হার্টের ভেতরে ভেতরে এই রক্তনালীগুলো চলে। দেখো এই রক্তনালীগুলো চলাচল করছে কোথায় বলো? হার্টের ভেতরে ভেতরে। হার্টের ভেতরে ভেতরে যে রক্তনালীগুলো চলাচল করছে এদেরকেই বলা হয় করোনারি ধমনী, বুঝছো? এরা কোথায় রক্ত তাহলে সাপ্লাই করছে বলো? হার্টের ভেতরেই। তোমরা মনে রাখবে করোনারি ধমনী হচ্ছে হার্টের ভেতরে বিভিন্ন হার্টের মাসলে রক্ত সাপ্লাই করে। এই করোনারি ধমনী বন্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের হার্টের অসুখগুলো হয়, এই অসুখগুলোকে বলে করোনারি হার্ট ডিজিজ। প্রথম সার্ভাইকাল কশেরুকাকে কি বলা হয়? দেখো আমাদের মেরুদণ্ডের অনেকগুলো হাড় রয়েছে, মেরুদণ্ডের গলার দিকের যে হাড়গুলো আছে তাদেরকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা। মেরুদণ্ডের প্রথম হাড়টাকে বলা হয় অ্যাটলাস। একজন গ্রিক দেবতার নাম অনুসারে এটাকে অ্যাটলাস নাম দেওয়া হয়েছে। অ্যাটলাস নামের দেবতা মাথার উপর অনেক ওজন বহন করতে পারে, ঠিক তেমনি আমাদের মেরুদণ্ডের প্রথম হাড়টা অ্যাটলাস, সেও অনেক ওজন বহন করতে পারে, ভার বহন করতে পারে, নাম হলো অ্যাটলাস, ঠিক আছে। এটা হলো প্রথমটার নাম, আর অ্যাক্সিস হলো দ্বিতীয়টার নাম, আর ভার্টিব্রা প্রমিনেন্স হলো সপ্তমটার নাম, ঠিক আছে। ম্যালেরিয়া শব্দের অর্থ কি? ম্যালেরিয়া শব্দটা একটু আমি ইংরেজিতে লিখে দেখাই। দেখো ম্যাল মানে হলো দূষিত, ঠিক আছে, ম্যাল মানে হলো দূষিত, আর আরিয়া মানে হলো বাতাস। আরেকটা শব্দ তোমরা মনে রাখবে, ম্যালেরিয়া শব্দটা হলো ইতালিয়ান শব্দ, ইতালিয়ান শব্দ, এবং বিজ্ঞানী টোলটি এই শব্দটাকে ব্যবহার করেছেন প্রথমে, ঠিক আছে। এই তথ্যগুলো কিন্তু সবই পরীক্ষায় আসে। দূষিত বাতাস কোথায়? এই যে দূষিত বাতাস। কোন হরমোন রেচনে ভূমিকা রাখে? এই যে দেখো অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটার অপর নাম হলো ভ্যাসোপ্রেসিন। এই হরমোনটা আমাদের মূত্রের পরিমাণ নির্ধারণ করে এবং আমাদের যে রক্তচাপ সেটাও ব্যালেন্স করতে পারে। যাই হোক, রেচনে একটা ভালো ভূমিকা আছে এর। তাহলে আমাদের শিফট 2 এর কোশ্চেন মেবি শেষ হলো। এবার আমরা শিফট 3 এর যে প্রশ্নগুলো আছে 19-20 সেশনের, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, সেগুলো সলভ জানবো। তোমরা একটু লক্ষ্য করো, কোন কোষ বিভাজনের কোন কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? আচ্ছা এগুলো মনে একটু এক্সট্রা হয়েছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো মেরুর দিকে গমন করে? দেখো
এটা ধরো কোষ বিভাজন হচ্ছে, ভেতরে আছে হলো স্পিন্ডল যন্ত্র। ক্রোমোজোমগুলো যদি দুই প্রান্তের দিকে এভাবে যাওয়া শুরু করে, এটাই হলো ক্রোমোজোমের মেরুর দিকে গমন করা। এটা হয় অ্যানাফেজে, বুঝছো? এটা হয় অ্যানাফেজে। উদ্ভিদ দেহে প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটা? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র দিয়ে 90-95% প্রস্বেদন হয়। পত্ররন্ধ্র দিয়ে 90-95% প্রস্বেদন হয়। মাইটোকন্ড্রিয়া থাকে না নিচের কোনটিতে? ব্রাউন অ্যালজি, গ্রিন অ্যালজি, আসলে এগুলোকে অ্যালগি বলি আমরা। ব্রাউন অ্যালগি মানে হচ্ছে বাদামি রঙের শৈবাল, গ্রিন অ্যালগি মানে হচ্ছে সবুজ রঙের শৈবাল বা সবুজ শৈবাল। ব্লু গ্রিন অ্যালগি এটা মানে কিন্তু হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এটা কিন্তু শৈবাল না, এটারই অপর নাম হলো সায়ানোব্যাকটেরিয়া। এটারই অপর নাম হলো সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, রেড অ্যালগি মানে হচ্ছে লাল শৈবাল। যাই হোক, তোমরা মনে রাখবে এগুলো কিন্তু সবাই শৈবাল, সবাই শৈবাল, কিন্তু এই ব্লু গ্রিন অ্যালগি যেটা সায়ানোব্যাকটেরিয়া, এটা কিন্তু শৈবাল না, এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ারা হয় আদিকুশী, তার মানে এটাও হয় আদিকুশী। আদিকুশী যারা, তাদের মধ্যে তো মাইটোকন্ড্রিয়া থাকে না, তার মানে এর মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া নাই। ঠিক আছে, ওটাই তো প্রশ্নতে ছিল। প্লাজমিড আছে নিচের কোনটিতে? প্লাজমিড কি মনে আছে? ব্যাকটেরিয়াদের একটা প্রধান ডিএনএ থাকে এরকম পেঁচানো পেঁচানো, আর একটা অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ থাকে, এটার নাম হলো প্লাজমিড। এটা সাধারণত প্লাজমিড থাকা হলো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। দেখো এখানে ব্যাকটেরিয়ার নাম কোনটা? এই যে দেখো, ইকোলাই। ইকোলাই, ইকোলাইয়ের মধ্যে কিন্তু প্লাজমিড আছে। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, ইস্টের মধ্যেও প্লাজমিড পাওয়া যায়, বুঝছো? তবে আমার মনে হয় স্যার ইস্টটাকে মাথায় না রেখে প্রশ্ন দিয়েছে, আমি ইকোলাইটাই উত্তর হিসেবে নিয়ে নিলাম। নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? তোমরা মনে রাখবে, গাছ যদি এরকম হয়, চিকন লম্বা হয়, কোনো শাখা প্রশাখা নেই, মাথায় এক গাদা এরকম পাতা আছে, এরকম শেপের গাছগুলো হয় একবীজপত্রী, এগুলো হয় একবীজপত্রী। আর যদি গাছ এরকম শাখা প্রশাখা যুক্ত হয়, গাছ যদি এরকম শাখা প্রশাখা যুক্ত হয়, তাহলে সেই গাছগুলো হয় দ্বিবীজপত্রী। ঠিক আছে, এখন দেখো তো, ধান গাছ এরকম, ধান গাছ একবীজপত্রী, গম গাছ এরকম একবীজপত্রী, ভুট্টাও এরকম একবীজপত্রী, ডাল গাছ দেখবে এরকম শাখা প্রশাখা যুক্ত, এটা হলো দ্বিবীজপত্রী। ঠিক আছে, নিচের কোন ছত্রাক হতে জিবারেলিন নামক হরমোন আহরণ করা যায়? নামের মধ্যে হিন্টস দেওয়া আছে, দেখো এই যে দেখো, জিবারেলা, জিবারেলা, এর মধ্যে হলো জিবারেলিন হরমোন পাওয়া যায়। জিবারেলিন হরমোনটা গাছে প্রয়োগ করলে গাছ খুব দ্রুত বড় হয়। এটা একটা ছত্রাক থেকে পাওয়া যায়। জিবারেলা কিন্তু একটা ছত্রাকের নাম, এই ছত্রাক থেকে জিবারেলিন হরমোনটা পাওয়া যায়। পাইরুভিক অ্যাসিড পেশিকোষে কোন এনজাইমের সাহায্যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে? পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হলো? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তার মানে পাইরুভিক অ্যাসিডের সাথে একটা এটিপি এসে রিয়াকশন করেছে। এটিপি যদি রিয়াকশন করে, সেখানে কাইনেজ এনজাইম হবে অবশ্যই। ঠিক আছে, যেখানে এটিপির বিক্রিয়া আছে সেখানে কাইনেজ এনজাইম হবে। পাইরুভিক অ্যাসিডে যদি এটিপি যুক্ত করা হয়, তখন সে হয় যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখানে কাইনেজ এনজাইম। কোনটি ডিপ্লয়েড? দেখো শুক্রাণু এ অবশ্যই হ্যাপ্লয়েড, তোমরা জানো। ডিম্বাণু হ্যাপ্লয়েড, স্পোর যারা তারা হয় হ্যাপ্লয়েড। স্পোর মাতৃকোষটা হয় ডিপ্লয়েড। স্পোর মাতৃকোষের পরে মিউসিস বিভাজন হলে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। এটাই তো উত্তর, উত্তর দাগানোই হয়নি। আচ্ছা, নিচের কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান নয় বা বায়োগ্যাসের উপাদান নয়? বায়োগ্যাসের মধ্যে কি কি থাকে? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন সবই থাকে বায়োগ্যাসে, হাইড্রোজেন গ্যাস থাকে না, এটাই উত্তর। কৃষি উন্নয়নে জৈব প্রযুক্তির সাম্প্রতিক সাফল্য কোনটি? কৃষি উন্নয়নে আমাদের হচ্ছে বায়োটেকনোলজির সবচেয়ে সাম্প্রতিক সাফল্য হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, টিস্যু কালচার, সংকরায়ন, ভ্রূণ কালচার এগুলো অনেক আগে থেকেই করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা সবচেয়ে আধুনিক। কোনটি ফ্লোয়েমের উপাদান নয়? দেখছো আমি প্যাটার্নটা তোমাদের বারবার বলছি না যে ফ্লোয়েম থেকে বারবার প্রশ্ন আসে, জাইলেন ফ্লোয়েম থেকে। ফ্লোয়েমের উপাদান নয় কোনটা তোমরা জানো। ফ্লোয়েমের উপাদান হলো সিগনাল সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমের বাইরে কি আছে? ট্রাকিড আছে, এই ট্রাকিড হবে উত্তর। বাসতন্তু বলতে কিন্তু ফ্লোয়েম ফাইবারকে বোঝানো হচ্ছে, বুঝছো? এটা নিয়ে আবার কনফিউজ হয়ে যেও না, এটা হলো ফ্লোয়েম ফাইবারের অপর নাম। ফ্লোয়েম ফাইবারের এই অপর নাম হলো বাসতন্তু। প্রোটোপ্লাজম একটা বিশেষ ধরনের কলয়েড। ঠিক আছে, একটা কলয়েড। প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ছোট ছোট দানাদার পদার্থ খুব সুন্দরভাবে মিশ্রিত অবস্থায় থাকে, এই জন্য সে হলো কলয়েড। ইনসুলিন কোন ধরনের পদার্থ? খুবই দারুণ একটা প্রশ্ন। ইনসুলিন হলো প্রোটিন জাতীয় পদার্থ, বুঝছো? ইনসুলিন হলো প্রোটিন জাতীয় পদার্থ বা আমিষ জাতীয় পদার্থ। এর মধ্যে 51টি অ্যামিনো অ্যাসিড থাকে, 51টি অ্যামিনো অ্যাসিড আছে। এটা কিন্তু রাবিতে এবার ভর্তি পরীক্ষায় এসেছিল, হাজির দানেশও আসতে পারে, মাথায় রাখতে হবে। এটা একটা প্রোটিন। কোলাজেন এক ধরনের কি? কোলাজেন এক ধরনের প্রোটিন। এরা আমাদের হাড়ের মধ্যে থাকে, হাড়ের জয়েন্টের মধ্যে থাকে। কোলাজ মানে হলো সংযুক্ত করা, এটা বিভিন্ন সংযোগে থাকে আমাদের। ঠিক আছে, কোলাজেনও কিন্তু এক ধরনের প্রোটিন। কোথায়? এই যে আমিষ। ক্লিভেজ প্রক্রিয়ায় সৃষ্টি হয় অসংখ্য কি? ক্লিভেজ প্রক্রিয়ায় অসংখ্য কি তৈরি হয়? ক্লিভেজ কি জানো?
একটা জাইগোট আছে, সেটা বিভাজিত হয়, এখান থেকে তোমার দুটা কোষ হলো, দুটা কোষ থেকে একসময় দেখা গেল চারটা কোষ হলো। কোষ যতই হোক, ভ্রূণের সাইজটা বড় হয় না। এই বিভাজন পদ্ধতির নামই হলো ক্লিভেজ। ক্লিভেজের ফলে দেখো একটা এককোষী ভ্রূণ এরকম বহুকোষী ভ্রূণে পরিণত হয়। ক্লিভেজ প্রক্রিয়া কি তৈরি হয় তাহলে দেখো, ভ্রূণ কোষ তৈরি হয়। ঠিক আছে, ক্লিভেজে ভ্রূণ কোষ তৈরি হয়। অনেক গাইডে উত্তরে জাইগোট লেখা আছে, আসলে তা নয়, জাইগোট তো তৈরি করার কিছু নাই, শুক্রাণু ডিম্বাণু মিলিত হলেই জাইগোট হবে। জাইগোটের বিভাজনটাকেই বলা হয় ক্লিভেজ, বুঝছো? ভ্রূণ কোষ তৈরি হয়। মিওসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? মিওসিসের সময় নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। ঠিক আছে, আর ক্রোমোজোম 1বার বিভাজিত হয়। নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, খুবই সহজ একটা ব্যাপার এটা। রুই মাছ কত সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না? দেখো এই প্রশ্ন আবারও দিয়েছে, বই হুবহু দেওয়া আছে 14 ডিগ্রি সেলসিয়াসের কমে রুই মাছ বাঁচতে পারে না। তবে অ্যাকচুয়াল সত্যতা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসের কমে রুই মাছ মারা যায়, বুঝছো? 14তে মরে যায় না। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অথচ সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? বুঝতেই পারছো, সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি বললেই বুঝবে পিটুইটারি গ্রন্থি, এটাই হলো সবচেয়ে ছোট এবং গুরুত্বপূর্ণ। মানুষের জিহ্বার অগ্রভাগে কোন ধরনের স্বাদকোষ থাকে? তোমাদের একটু বুঝাই দেই আমি। দেখো, জিহ্বার অগ্রভাগে এখানে রয়েছে মিষ্টি স্বাদের প্রতি সেন্সিটিভ হচ্ছে স্বাদকোষ, সামনের দুপাশে রয়েছে লবণাক্ত স্বাদের প্রতি সেন্সিটিভ অংশ, পেছনের দুই পাশাংশ রয়েছে টক স্বাদের প্রতি সেন্সিটিভ অংশ, আর একদম লাস্টের অংশতে রয়েছে হলো তিক্ত স্বাদের প্রতি সেন্সিটিভ অংশ। এখান থেকে প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবে। একদম সামনে অগ্রভাগে রয়েছে হলো মিষ্টি স্বাদের প্রতি সেন্সিটিভ অংশ। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? দেখো, ডেঙ্গু অবশ্যই ভাইরাসের কারণে হয়, হেপাটাইটিস ভাইরাসের কারণে হয়, ম্যালেরিয়া এটা হলো প্রোটোজোয়ার কারণে হয়, আর টিটেনাস এটাই হলো ব্যাকটেরিয়া জনিত অসুখ। ঠিক আছে, টিটেনাস যে অসুখটা ক্লোস্ট্রিডিয়াম টেটানি নামক একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। ভয়, আতঙ্ক এবং উত্তেজনার সময় আমাদের গায়ের মধ্যে কোন হরমোনটার ক্ষরণ হয়? অ্যাড্রেনালিন। এই জন্য আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, এই জন্য গায়ের মধ্যে শক্তিও বেড়ে যায় এই সময়। শিফট 3 আমাদের শেষ, এবার শিফট 4 এর প্রশ্নগুলো সলভ আমরা জানবো। প্রথম প্রশ্নতে কি বলা হচ্ছে, নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? এটা কিন্তু আগেও তোমাদেরকে আমি বলেছি। দেখো, এই প্রশ্ন কিন্তু বারবার আসছে। ডিম্বকটা পরিণত হবে বীজে। ঠিক আছে, ডিম্বক হবে বীজে। গর্ভাশয় পরিণত হবে হচ্ছে ফলে। ঠিক আছে, আর শস্য কোত্থেকে তৈরি হবে? সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে তৈরি হবে শস্য। ওকে, মনে রেখো। দেহের সবচেয়ে লম্বা অস্থি কোনটা? দেহের সবচেয়ে লম্বা অস্থি হচ্ছে আমাদের পায়ের রানের মধ্যে যে হাড়টা আছে, নাম হলো ফিমার হাড়, এটাই হলো সবচেয়ে লম্বা অস্থি। বিবর্তনে সর্বদাই ভূমিকা আছে কোনটির? দেখো, বিবর্তন কিভাবে হয়? ধীরে ধীরে পরিবর্তনটাকে বলা হয় বিবর্তন। বিবর্তন হয় জেনেটিক পরিবর্তনের কারণে, আর জেনেটিক পরিবর্তন কিন্তু হয় ক্রসিং ওভারের মাধ্যমে। আর ক্রসিং ওভার হয় কোন কোষ বিভাজনে? মিওসিস কোষ বিভাজনে। তার মানে বিবর্তনের ভূমিকা আছে মিওসিস কোষ বিভাজনের। এই যে দেখো, মায়োসিসটাই উত্তর হবে। ঠিক আছে, কোন নাইট্রোজেন বেস দিয়ে ডিএনএ কে আরএনএ থেকে আলাদা করা যায়? তোমরা জানো ডিএনএ এর মধ্যে থাকে হলো থাইমিন, আর আরএনএ এর মধ্যে থাকে হলো ইউরাসিল। এগুলা দিয়ে কিন্তু ডিএনএ আরএনএ আলাদা করা যায়, থাইমিন এবং ইউরাসিল। এই যে দেখো, থাইমিন আছে, এটাই উত্তর। কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে? মানুষের, বুঝছো? এই যে পেট এবং বুকের মাঝখানে একটা মাসল আছে যার নাম হলো ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানুষের এবং স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য। স্তন্যপায়ী হবে উত্তর। পালমোনারি ধমনী কোন ধরনের রক্ত বহন করে? এরকম একটা কোশ্চিন। পালমোনারি ধমনী কোনটা জানো? এটা মনে করো আমাদের হার্ট। আমাদের হার্ট থেকে একটা রক্তনালী ফুসফুসের দিকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। এই রক্তনালীটাকে বলা হয় পালমোনারি ধমনী। এবং ফুসফুস থেকে একটা রক্তনালী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে ফিরে আসে, এটার নাম হলো পালমোনারি শিরা। এই জিনিসটা কিন্তু খুবই দারুণ এবং খুবই ব্যতিক্রম, বারবার পরীক্ষায় আসে। নর্মালি ধমনীর মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত থাকে, কিন্তু পালমোনারি ধমনীর মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। নর্মালি শিরার মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড, কিন্তু পালমোনারি শিরার মধ্যে থাকে অক্সিজেন। এই জন্য এটা খুব পরীক্ষায় আসে। বলা হচ্ছে পালমোনারি ধমনী কি বহন করে? পালমোনারি ধমনী হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এই যেটা উত্তর হবে। আর পালমোনারি শিরার কথা যদি বলতো তাহলে উত্তর দিতে তুমি অক্সিজেন যুক্ত রক্ত। রক্তকণিকা তৈরি হয় কোন অঙ্গ থেকে? আমাদের রক্ত তৈরি হয় কিন্তু এই যে অস্থি মজ্জা থেকে, এটাই উত্তর হবে। কিন্তু শিশুদের, বুঝছো, শিশুদের হাড় ঠিক মতো গঠন হয় না, ওই জন্য তাদের লিভার থেকেও রক্তকণিকা তৈরি হতে পারে। তবে আমরা অস্থি মজ্জাটাই দিব। ওকে, দুটো তো দেওয়ার অপশন নাই। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? অবশ্যই তোমরা জানো প্লেটলেট বা অনুচক্রিকা, সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের শ্বসন হার প্রতি মিনিটে 14 থেকে 18 বার। মুখস্থ রেখে দিও এটা।
বংশগতির ধারক বাহক কোনটি? বংশগতির ধারক বাহক মানে বাবা থেকে সন্তান কেমন হবে সেটা বাবার শরীরের কোন অংশটা নির্ধারণ করে, সেটাই হলো বংশগতির ধারক বাহক। এটা হলো ডিএনএ। ঠিক আছে, ডিএনএ হলো বংশগতির ধারক বাহক। নালীবিহীন গ্রন্থি কোনটা? তোমরা মনে রাখবে যেগুলো অন্তর্খরা গ্রন্থি তারাই কিন্তু নালীবিহীন গ্রন্থি। এগুলোর মধ্যে অন্তর্খরা কোনটা দেখো তো, এই যে দেখো প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এগুলো হলো অন্তর্খরা গ্রন্থি, এটা নালীবিহীন। বাদ বাকি এদের সবারই কিন্তু টুকটাক নালী আছে। শ্বসনে বর্জ্য হিসেবে কোনটা উৎপাদন হয়? শ্বসনে বর্জ্য হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। শ্বসন সম্পর্কে তোমরা জানো, খাদ্যবস্তু অক্সিজেন দিয়ে ভাঙা হলে এটাকে কোষীয় শ্বসন বলা হয়, কিন্তু সেখান থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি তৈরি হয়। বলো তো এখানে বর্জ্য হিসেবে কি তৈরি হলো? কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এটাই উত্তর দিবে তুমি। কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? আমি বলছি না, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে। ব্যাকটেরিয়া জনিত রোগ নয় কোনটা দেখো? কলেরা অবশ্যই ব্যাকটেরিয়া জনিত রোগ, টাইফয়েড হ্যাঁ ব্যাকটেরিয়া জনিত রোগ, পলিও, পলিও ডবল হয়ে গেছে, এগুলাই এই দুটা পলিওই। পলিও হচ্ছে ভাইরাস জনিত অসুখ। ঠিক আছে, মনে হয় আরেকটা অন্য অপশন ছিল, আমার টাইপিস্ট টাইপ করতে ভুল করছে। পাকা ফলের সুগন্ধের মূল কারণ কি? স্টার। তোমরা কেমিস্ট্রিতে মেবি পড়েছো, স্টারের কারণে পাকা ফলগুলো সুন্দর গন্ধ পাওয়া যায় পাকা ফল থেকে। কোনটি সরল প্রোটিন? গ্লাইকোপ্রোটিন, এর মধ্যে শর্করা এবং প্রোটিন আছে, সরল নয়। লিপোপ্রোটিনের মধ্যে লিপিড আর প্রোটিন আছে, অবশ্যই সরল নয়। নিউক্লিয় প্রোটিনের মধ্যে ডিএনএ আরএনএ রয়েছে এবং প্রোটিন রয়েছে, এটাও সরল নয়। কিন্তু অ্যালবুমিন এই সরল প্রোটিন। নামের মধ্যেই কিন্তু হিন্টস দেওয়া আছে। পাইরিনয়েড কিসের তৈরি? পাইরিনয়েড কোথায় থাকে জানো? এটা সাধারণত শৈবালদের শরীরের মধ্যে থাকে। পাইরিনয়েড অ্যাকচুয়ালি প্রোটিন দিয়ে গঠিত, অ্যাকচুয়ালি প্রোটিন দিয়ে গঠিত। তবে পাইরিনয়েডের গায়ে স্টার্সের এরকম ছোট ছোট দানা লেগে থাকে, দানাগুলো হলো স্টার্সের। স্টার্স মানে তো শর্করা। তো যাই হোক, পাইরিনয়েড মেইনলি প্রোটিন দিয়েই গঠিত। কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। এবং কিসের দানা লেগে থাকে পাইরিনয়েডের গায়ে? স্টার্সের দানা লেগে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু পাইরিনয়েড থেকে বারবার প্রশ্ন আসে। ইউলোথ্রিক্স নামের একটা টপিক আছে না, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট এটাকে পাওয়া যায়। সোয়াইন ফ্লু প্রথম কোন দেশে দেখা যায়? প্রথম দেখা যায় মেক্সিকো দেশটাতে। ঠিক আছে, এখানে সোয়াইন ফ্লু প্রথম খুঁজে পাওয়া যায়। কোন উদ্ভিদের পরাগরেণু সর্ববৃহৎ? সাইকাস। সাইকাস উদ্ভিদের পরাগরেণু উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড়, এটা মুখস্থ করবে তোমরা। টিকার আবিষ্কারকে, টিকা কে আবিষ্কার করেছেন? দেখো এই যে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার সর্বপ্রথম টিকা তৈরি করেছিলেন। তিনি সর্বপ্রথম গুটি বসন্ত বা স্মল পক্সের টিকা আবিষ্কার করেছিলেন। এই প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসে। ওকে, শীতে পাখির অভিপ্রায়ন বা মাইগ্রেশন কোন ধরনের আচরণ? আমরা জানি শীতকালে সেই রাশিয়া থেকে, সেই হিমালয় থেকে অনেক পাখি বাংলাদেশে বেড়াতে আসে, এটার নামই হলো অভিপ্রায়ন বা পরিযান। এটা কোন ধরনের আচরণ? এটা তাদের সহজাত আচরণ, ওদেরকে শিখাইতে হয় না যে রাশিয়া থেকে বাংলাদেশে চলে আসো, ওরা এমনি এমনি চলে আসে। এই জন্য এই আচরণটাকে বলে সহজাত আচরণ। প্রাণের আচরণ অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছে। মাইটোকন্ড্রিয়া শব্দটি কোন ভাষার শব্দ? মাইটোকন্ড্রিয়া শব্দটি হলো গ্রিক ভাষার শব্দ, এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। পাটের ফ্যামিলি কোনটা? পাটের ফ্যামিলির নাম হলো মালভেসি ফ্যামিলি। পাট হচ্ছে মালভেসি ফ্যামিলির সদস্য, বুঝছো? বিভিন্ন রকম পাট সবাই মালভেসি ফ্যামিলির সদস্য। কোষে আরএনএ এর পরিমাণ কত? কোষের মধ্যে আরএনএ সবচেয়ে বেশি থাকে, এরা রাইবোসোমের মধ্যে থাকে বলেই এদেরকে কিন্তু বলা হয় আরএনএ, বুঝছো? রাইবোসোমাল আরএনএ অনেক বেশি পরিমাণে। এই যে দেখো 80 থেকে 90% হচ্ছে আরএনএ, কোনো কোনো বই 85%-এর কথাও বলা আছে। এবার চলো আমরা 18-19 সেশনের শিফট 1-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ জানবো। একটা প্রকৃত কোষে শক্তি উৎপাদনের কেন্দ্র কোনটা? প্রকৃত কোষে শক্তি উৎপাদন হয় কিন্তু মাইটোকন্ড্রিয়াতে। সহজ প্রশ্ন। কোনটি বাস্ট ফাইবার? আমি অনেকবার তোমাদেরকে বলেছি ফ্লোয়েম ফাইবারকেই কিন্তু বলা হয় বাস্ট ফাইবার। ফ্লোয়েম ফাইবারকেই বলা হয় বাস্ট ফাইবার। জাইলেম ফাইবারের নাম হলো উড ফাইবার। একই প্রশ্ন বারবার কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, ভাইরাসের গঠন কোন জোড়াটি সঠিক? ভাইরাসের গঠন সম্পর্কে কোন জোড়াটি সঠিক, মানে ভাইরাসের মধ্যে কি কি পাওয়া যায়? ছবি এঁকে দেখায়, ভাইরাসের চারপাশে এরকম একটা প্রোটিনের আবরণ থাকে এবং ভাইরাসের ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকে। ঠিক আছে, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এটাই হলো ভাইরাসের গঠন। প্রোটিন পরিপাকের সর্বশেষ অবস্থা কোনটা? প্রোটিন পরিপাক করলে সর্বশেষ যে জিনিসটা পাওয়া যায় তার নাম হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন পরিপাক করে সবশেষে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। হাইড্রাতে কোন ধরনের নিষেক হয়? হাইড্রাতে কোন ধরনের নিষেক হয়? দেখো এটা মনে করো একটা হাইড্রা, এটা মনে করো হচ্ছে আরেকটা হাইড্রা। এই হাইড্রাটা শুক্রাণু তৈরি করলে, এই হাইড্রাটা ডিম্বাণু তৈরি করলো, শুক্রাণু এই ডিম্বাণুর সঙ্গে এসে এই জায়গাতে মিলিত হলো। তাহলে দেখো তো একটা হাইড্রা শুক্রাণু দিয়ে আরেকটা হাইড্রা ডিম্বাণু মিলিত হলো, এই জিনিসটাকে বলে পরনিষেক। হাইড্রার অ্যাকচুয়ালি পরনিষেক হয়, এটাই গাইডে উত্তর দেওয়া আছে। তবে আমি অপশনগুলো দেখলাম, এখানে আরেকটা উত্তর আছে, অন্তর্নিষেকও হয় হাইড্রার।
যদি জীবদেহের ভেতরে গিয়ে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় সেটাকে অন্তঃনিষেক বলা হয়। হাইড্রার কিন্তু অন্তঃনিষেক হয়েছে, দেখো হাইড্রার শুক্রাণু এসে হাইড্রার ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছে, মিলনটা কিন্তু দেহের ভেতরে হয়েছে, তার মানে অন্তঃনিষেক এই অপশনটাও কিন্তু সঠিক আছে। তবে সবাই যেহেতু পরনিষেক দিয়েছে আমি এটাই উত্তর দিলাম, অন্তঃনিষেকও কিন্তু ভুল না, ঠিক আছে। সমীকরণিক বিভাজন বলতে কি বোঝায়? মাইটোসিস বিভাজনে যেহেতু ক্রোমোজোম নাম্বারের রাজবৃদ্ধি হয় না, এই জন্য মাইটোসিসই হচ্ছে সমীকরণিক বিভাজন। মানুষের দেহকোষে কতগুলো অটোজোম থাকে? তোমরা মনে রাখবে আমাদের শরীরের কোষগুলোর মধ্যে 2 রকম ক্রোমোজোম থাকে। তোমরা মনে রাখবে অটোজোম থাকে হলো 44টা, আর সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 1 জোড়া বা 2টা। বুঝতে পারছো? আমাদের অটোজোম হলো 44টা বা 22 জোড়া, আর সেক্স ক্রোমোজোম হলো 2টা বা 1 জোড়া। তাহলে কত হবে? 44। স্মল পক্সের প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার কে করেছেন? ওই যে বললাম না, এডওয়ার্ড জেনার নামক একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম স্মল পক্স মানে হলো গুটি বসন্ত, বুঝছো, এই গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার। এই যে এডওয়ার্ড জেনার। অক্সিজেনের অভাব হলে হার্টের গতি কেমন হয়? তোমার শরীরে যদি অক্সিজেনের অভাব হয়, হার্ট বেশি অক্সিজেন সাপ্লাই করার জন্য খুব বেশি কাজ করা শুরু করে, হার্টের গতি তখন বাড়ে। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কতগুলা? আমাদের দেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া বা 46টা। একই প্রশ্ন বারবার আসছে। ক্যারোলাস লিনিয়াস কত সালে নামকরণ প্রবর্তন করেন? এটা একটু মুখস্থ করতে পারো, 1753 সাল। নিচের কোনটি পার্থেনোকার্পিক ফল? এটা সম্পর্কে একটু বলি। হরমোন প্রয়োগের মাধ্যমে কোনো ফলকে তুমি যদি বীজহীন ফল উৎপাদন করো, সেটাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। দেখো তো এই যে সাগর কলার মধ্যে কিন্তু কোনো বীজ নাই, তার মানে এটাই কিন্তু হলো পার্থেনোকার্পিক ফল। নস্টক কোন ধরনের জীব? এটা হচ্ছে একটা সায়ানোব্যাকটেরিয়া। এটা হলো একটা সায়ানোব্যাকটেরিয়া। নস্টক, অ্যানাবায়না, এগুলো হলো সায়ানোব্যাকটেরিয়া। এরা খাবার তৈরি করতে পারে, পুকুরের শ্যাওলার সঙ্গে মিশে থাকে। লোহিত রক্তকণিকা কতদিন বাঁচতে পারে? লোহিত রক্তকণিকা বাঁচে কিন্তু 120 দিন বা 4 মাস। এটা আগেও কিন্তু এসেছে। কোন ধরনের উদ্ভিদে অ্যারেনকাইমা থাকে? অ্যারেনকাইমা সম্পর্কে আমি একটু বলি। এগুলো এক ধরনের প্যারেনকাইমাই, বুঝছো, কিন্তু অ্যারেন মানে হলো এয়ার, বুঝছো। বাতাস সঞ্চয়কারী প্যারেনকাইমাকে কিন্তু বলা হয় অ্যারেনকাইমা। বাতাস সঞ্চয় হলে শরীরটা হালকা হয়, এতে করে উদ্ভিদটা সহজে পানির উপরে ভাসতে পারে। জলজ যে উদ্ভিদগুলো, তাদেরকে পানির চেয়ে হালকা হওয়ার প্রয়োজন, তাদের শরীরেই কিন্তু অ্যারেনকাইমাটা থাকে। জলজ উদ্ভিদের অ্যারেনকাইমা থাকে। নিষেকের ফলে কি উৎপন্ন হয়? নিষেকের ফলে এগুলোর মধ্যে কি উৎপন্ন হয় দেখো তো। নিষেক মানে হচ্ছে অ্যাকচুয়ালি শুক্রাণু ডিম্বাণুর মিলন, শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলন, ঠিক আছে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটাকে কিন্তু বলা হয় নিষেক। নিষেকের ফলে তাহলে কি তৈরি হয় বলতো? জাইগোট তৈরি হয়। এবং স্পেসিফিক ভাবে যদি বলতো যে নিষেকের পরে গর্ভাশয় কিসে পরিণত হয়, তখন আমরা উত্তর দিতাম ফল। নিষেকের ফলে ডিম্বক কিসে পরিণত হয়? আমরা উত্তর দিতাম বীজ। নিষেকের ফলে ডিম্বাণু কিসে পরিণত হয়? তাহলে আমরা উত্তর দিতাম ভ্রূণ। স্পেসিফিক ভাবে বলেনি, তাই আমরা জাস্ট জাইগোট বলছি। প্রতি অণু অ্যামোনিয়া তৈরিতে কয়টি এটিপি প্রয়োজন হয়? তোমরা মনে রাখবে অনেক ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। নাইট্রোজেন গ্যাসটাকে তারা এরকম অ্যামোনিয়াতে কনভার্ট করতে পারে। তাদের এই কাজটা করতে গিয়ে 8টা এটিপি খরচ করতে হয়। প্রাণীদেহে দীর্ঘতম কোষ কোনটা? আমাদের দেহের সবচেয়ে লম্বা কোষের নাম হলো আমাদের নিউরন। নিউরন অনেকখানি লম্বা হতে পারে। একটা নিউরন তোমার কোমর থেকে শুরু করে পায়ের বুড়া আঙ্গুল পর্যন্ত থাকতে পারে, এত বড় লম্বা। ঘাসফড়িংয়ের উদরে কতগুলো খণ্ড রয়েছে? আমাদের নতুন বইয়ে, নতুন আপডেটের বইয়ে কিন্তু ঘাসফড়িংয়ের উদরে খণ্ডের কথা বলা আছে 11টি। আমি জানি না 11টা উত্তর দিতে পারবো কিনা, এখানে তো 11 অপশন নাই। তো বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা স্কিপ করাই ভালো এরকম প্রশ্ন আসলে। তবে ইন্টারনেটে কিছু কিছু জায়গায় বলা আছে ঘাসফড়িং কিছু কিছু প্রজাতির 10টা পেটের খণ্ড থাকতে পারে, এটা উত্তর হতে পারে। তবে আমার মনে হয় না দেয় ভালো, 11টা উত্তর দেয় ভালো। যেহেতু 11টা নাই, তাহলে স্কিপ করে গেলে। আরএনএতে কোনটি থাকে না? তোমরা জানো যে থাইমিন নামের উপাদানটা শুধু ডিএনএর মধ্যে থাকে, এটা আরএনএতে থাকে না। জীবের মৃত্যুর জন্য দায়ী জিনটাকে কি বলা হয়? লিথাল জিন। লিথাল জিন কিন্তু জীবের মৃত্যুর পেছনে দায়ী, বুঝছো, লিথাল জিন উত্তর হবে। কোনটি মৃদু আলোক সংবেদী? বুঝছো, কোনটা মৃদু আলোক সংবেদী? দেখো আমাদের চোখের মধ্যে রড কোষ আছে, কোন কোষ আছে। রড কোষগুলো রাতে দেখতে সাহায্য করে, এরা প্রচন্ড ফটোসেন্সিটিভ, অল্প একটু আলোতেও তারা দেখতে পায় রড কোষগুলো। তাহলে তীব্র আলোক সংবেদী রড কোষ হবে না। কোন কোষগুলো? এগুলাতে একটু বেশি আলো আসলে এরা কাজ করে, মানে এরা হলো মৃদু সংবেদী। অন্ধবিন্দু এটাও আবার কিন্তু হলো আলোক সংবেদী নয়, এখানে কোনো রড কোষ কোন কোষই থাকে না। তো যাই হোক, মৃদু আলোক সংবেদী বলতে কিন্তু কোন কোষকেই বোঝানো হচ্ছে। উদ্ভিদের ডিম্বকের নিষেকের পরবর্তী দশা কোনটা? ডিম্বক পরিণত হবে বীজে। এটা অনেকবার প্রশ্নতে এসেছে, আমরা আগেও কিন্তু দেখেছি এই সেম প্রশ্ন। এবার চলো শিফট টু এর যে কোশ্চিনগুলো সেগুলোর আমরা একটু সমাধান জানবো। কোনটি রোধ করার জন্য
শীতে গাছের পাতা ঝরে যায় প্রস্বেদন রোধ করার জন্য। গাছ প্রস্বেদন করতে চায় না, এই জন্য শীতকালে পাতাগুলো ঝরিয়ে দেয়। পাতা থাকলে প্রস্বেদন হবে, গাছের পানির অভাব হবে, গাছ মারা যাবে। ক্রেব চক্র সংগঠিত হয় কোথায়? ক্রেব চক্র হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে, মাইটোকন্ড্রিয়ার এই জায়গাতে ক্রেব চক্র হয়, মাইটোকন্ড্রিয়ার ইনার ম্যাট্রিক্সে, এখানে ক্রেব চক্র হয়। ক্লোরেলা কি? ক্লোরেলা হচ্ছে একটা শৈবাল এবং এটা এককোষী শৈবাল, বুঝছো? ক্লোরেলা হচ্ছে একটা এককোষী শৈবালের নাম। মিউটেশন বলতে কি বোঝায়? আমাদের ডিএনএর যদি আকস্মিক কোনো চেঞ্জ হয় সেটাকে বলা হয় মিউটেশন। ডিএনএতে এরকম অক্ষর লেখা ছিল মনে করো, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। হুট করে এই গুয়ানিনটা চেঞ্জ হয়ে এই জায়গাতে অ্যাডেনিন হয়ে গেল। ডিএনএর এরকম চেঞ্জকেই বলা হয় কিন্তু মিউটেশন। বংশগতিতে আকস্মিক পরিবর্তন, বংশগতি মানে ডিএনএর আকস্মিক পরিবর্তনই হলো মিউটেশন। ইনসুলিন কোথায় তৈরি হয়? আমাদের অগ্নাশয়ের মধ্যে ইনসুলিন তৈরি হয়, ঠিক আছে? প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মধ্যে ইনসুলিন তৈরি হয়। খুবই কমন একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন এটা। ঘ্যাগ রোগ কোন উপাদানের অভাবে হয়? আয়োডিনের অভাবে আমাদের গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। আগে এটা হতো অনেক মানুষের, বিশেষ করে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষদের এই অসুখটা বেশি হতো। গলার থাইরয়েড গ্রন্থিটা ফুলে যাওয়াটাকে বলা হয় ঘ্যাগ রোগ বা গলগণ্ড, বুঝছো? তো এটা কিসের অভাবে হয়? আয়োডিন এর অভাবে হয়, আয়োডিন লবণের অভাবে হয়। ইস্টের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? ইস্ট কিন্তু একটা হলো ছত্রাক, বুঝছো? ইস্ট হচ্ছে একটা ছত্রাক, আর ছত্রাকের কোষপ্রাচীর সাধারণত কাইটিন দিয়ে গঠিত হয়। ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক? ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক দেখো তো। নিউক্লিয়াস আছে না, সাইটোপ্লাজমও আছে না, এনজাইম আছে না, খুবই রেয়ার। এনজাইম দু একটা ক্ষেত্রে থাকে, খুবই রেয়ার, নর্মালি এনজাইম থাকে না। নিউক্লিয়াস নাই, হ্যাঁ এটাই সঠিক, কিছু নাই ভাইরাসের মধ্যে, আসলে কিছুই নেই। প্রোটিন রয়েছে এবং হলো নিউক্লিক অ্যাসিড রয়েছে, আর অন্য কিছু নাই। এনজাইম আছে, খুবই রেয়ার, দু একটা ভাইরাসের মধ্যে এনজাইম আছে, যেমন এইচআইভি ভাইরাসের মধ্যে এনজাইম আছে, তবে এটা এত রেয়ার আমি এক্সাম্পল হিসেবে না নিই। নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়? ইস, কতবার একই প্রশ্ন দেখছো। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক পরিণত হয় বীজে। কাঁঠাল কি জাতীয় ফল? কাঁঠাল একটা সরোসিস জাতীয় ফল। কাঁঠালের ক্ষেত্রে যেটা হয়, অনেকগুলো ফল একত্রিত হয়, একটা সেম খোলস দ্বারা আবৃত হয়, বুঝছো? অনেকগুলো ফল একত্রিত হয় বলে এটাকে বলা হয় যৌগিক ফল, সরোসিসও বলা যেতে পারে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের অবস্থান কোথায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের অগ্নাশয়ের মধ্যে থাকে। ছবি এঁকেই তোমাদেরকে দেখায় দিই। এটা হলো পাকস্থলী, এই জিনিসটা হলো ক্ষুদ্রান্ত্র, এখানে থাকছে হলো আমাদের অগ্নাশয়। এই যে অগ্নাশয় আমাদের, আমাদের অগ্নাশয়ের মধ্যে দু ধরনের কোষ আছে, বুঝছো? কিছু কোষ আছে দেখো নালীর সাথে কানেক্টেড। অগ্নাশয়ের এই অংশগুলোকে বলে বহিঃখরা, এরা কারণ এরা নালীর সাথে কানেক্টেড। অগ্নাশয়ের মধ্যে আবার এমন কিছু অংশ রয়েছে যারা কোনো নালীর সাথে কানেক্টেড না, এই যে এই জায়গাগুলো, এই জিনিসগুলোকে তাহলে বলা হবে অন্তঃক্ষরা অংশ। অগ্নাশয়ের এই অংশগুলো কোনো নালীর সাথে কানেক্টেড না, তো এরা হলো অন্তঃক্ষরা অংশ। এদের নামই হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে? এখানকার আলফা কোষ রয়েছে যেখান থেকে গ্লুকাগন ক্ষরণ হয়, আর এখানে রয়েছে হলো বিটা কোষ যেখান থেকে ইনসুলিন ক্ষরণ হয়। খুবই গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ, বুঝছো? এই প্রশ্ন অলরেডি আমরা পেয়েছি, আরো পাবো কিন্তু সামনে গিয়ে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তাহলে কোথায় বলো? অগ্নাশয়ে রয়েছে। ফসফোলিপিডের কাজ কোনটি? ফসফোলিপিড কি করে? আমাদের হলো কোষ আবরণী বা কোষ ঝিল্লি তৈরি করে। তোমরা জানো কোষ ঝিল্লি বানাতে ফসফোলিপিডের প্রয়োজন হয়। বিপাকে সাহায্য, শক্তি উৎপাদন, এগুলোতে তেমন একটা ভূমিকা রাখে না। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? আগেও তোমাদেরকে এই হিন্সটা আমি শিখিয়েছি। যদি গাছের শেপ এরকম হয়, গাছের শীর্ষে অনেকগুলো পাতা আছে, কোনো শাখা প্রশাখা নাই, তাহলে একবীজপত্রী। আর যদি গাছের শেপ এরকম শাখাওয়ালা হয়, গাছের শেপ যদি এরকম শাখাওয়ালা হয়, তাহলে সেটা কিন্তু হয় দ্বিবীজপত্রী, বুঝছো? এটা হলো দ্বিবীজপত্রী। একটু দেখো তো, এরকম গাছের শেপ হলো নারিকেল গাছ, এরকম গাছের শেপ হলো ধান, সুপারি। লিচু গাছ কিন্তু এরকম শাখাওয়ালা, তার মানে লিচু গাছই হলো একবীজপত্রী নয়, বুঝছো? আরো অনেক হিন্টস রয়েছে, যেমন পাতা যদি আমরা এরকম চিকন চাকন লম্বা দেখি, মাঝখান দিয়ে একটা শিরা থাকে, সমান্তরাল শিরাবিন্যাস। পাতা যদি এরকম পেঁচানো শিরাটিরাওয়ালা হয়, জালিকা শিরাবিন্যাস। এই জালিকা শিরাবিন্যাস দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য, সমান্তরাল শিরাবিন্যাস একবীজপত্রীর বৈশিষ্ট্য। নিউক্লিয়াসবিহীন কোষ কোনটা? দেখো, আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। খুবই কমন একটা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন বটে, তাই না? এনজাইমকে বলা হয় কি? এনজাইম জৈব প্রভাবক হিসেবে কাজ করে। এনজাইম হলো জৈব প্রভাবক হিসেবে কাজ করে। ঘাসফড়িং এর হার্টে চেম্বার কয়টা? ঘাসফড়িং এর হার্টে 7টা চেম্বার। ঘাসফড়িং এর হার্টে 7টা চেম্বার। ফুসফুসের গঠনগত এবং কার্যগত এককে কি বলা হয়? অ্যালভিওলাস বলা হয়। ফুসফুসের গঠনগত এবং কার্যগত এককে বলা হয় অ্যালভিওলাস। কিডনির গঠনগত কার্যগত এককে বলা হয় নেফ্রন।
ব্রেনের গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরন। ঠিক আছে, আমাদের জীবদেহের গঠনগত কার্যগত একককে বলা হয় কোষ। মেন্ডেল বংশগতি নিয়ে গবেষণা শুরু করেন কত সালে? গবেষণা শুরু করেছিলেন 1857 সালে এবং তার গবেষণা শেষ হয়েছিল 1866 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1884 সালে এবং তার আবিষ্কার পুনরায় আবিষ্কার করা হয় 1900 সালে। তিনি যে তত্ত্বগুলো আবিষ্কার করেছিলেন সেগুলো পুনঃ আবিষ্কার হয় 1900 সালে। মানুষের জিহ্বার অগ্রভাগের কোন ধরনের স্বাদ গ্রহণের জন্য কোরক থাকে? আমাদের জিহ্বার একদম সামনে মিষ্টি স্বাদের প্রতি সেন্সিটিভ অংশ রয়েছে। সামনের দুপাশের অংশে রয়েছে লবণাক্ত, পেছনের দুপাশের অংশে রয়েছে হলো টক, টক স্বাদের প্রতি সেন্সিটিভ অংশ, আর জিহ্বার একদম পেছনে রয়েছে তিক্ততা স্বাদের প্রতি সেন্সিটিভ অংশ। আশা করি বুঝছো তোমরা। মানবদেহে ইউরিয়া কোথায় তৈরি হয়? আমাদের লিভারের মধ্যে ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে, আমাদের লিভারের মধ্যে ইউরিয়া তৈরি হয়, আমাদের লিভার বা যকৃতের মধ্যে ইউরিয়া তৈরি হয়। অক্সিজেনযুক্ত রক্ত বহন করে কোনটি? আমরা জানি সাধারণত শিরাগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, তবে একটা শিরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, তার নাম হলো পালমোনারি শিরা। ইতোমধ্যে কিন্তু এটা ছবি এঁকে তোমাদেরকে আমি দেখিয়েছি। পালমোনারি শিরা শুধু অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, এছাড়া যে কোনো শিরা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। জাইলেম টিস্যু গঠনের উপাদান নয় কোনটি? জাইলেমের মধ্যে কোনটা থাকে না? জাইলেমের মধ্যে আছে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। সঙ্গী কোষ এটা হলো ফ্লোয়েমের অংশ, এটাই উত্তর হবে। বিভাজন ক্ষমতা নাই কোন কোষে? কোন কোষ বিভাজন করতে পারে না? দেখো, স্নায়ু কোষ এ কিন্তু বিভাজন করতে পারে না। পেশি কোষ বিভাজন করতে পারে কিন্তু খুবই কম। দেহ কোষে বিভাজন খুবই কম করতে পারে, ঝামেলা আছে এখানে। জনন কোষও কিন্তু বিভাজন করতে পারে না, বুঝছো? শুক্রাণু আর ডিম্বাণু মানে কিন্তু জনন কোষ। শুক্রাণু প্লাস ডিম্বাণু এটা মানেই কিন্তু জনন কোষ, বুঝছো? জনন কোষেরও কিন্তু বিভাজন ক্ষমতা নেই, শুক্রাণু ডিম্বাণু বিভাজিত হতে পারে না। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় জাইগোট গঠন করে, জাইগোট বিভাজন করতে পারে। যাই হোক, এরও কিন্তু বিভাজন ক্ষমতা নাই। কিন্তু আমার মনে হয় টিচার যখন প্রশ্ন দিয়েছেন এটার কথা মাথায় না রেখে দিয়েছেন। স্নায়ু কোষ যেটা, এটা বিভাজন করেন, সবাই জানে, আমি এটাই উত্তর দিয়ে দিলাম। স্থায়ী বৃতি পাওয়া যায় কোথায়? স্থায়ী বৃতি মানে হচ্ছে গাছের এমন একটা বৃতি, ফুলটা ফলে পরিণত হলেও বৃতিটা থেকেই যায়। তোমরা দেখবে বেগুনের উপরে, বেগুনের বোটার নিচের দিকে দেখবে যে সবুজ রঙের বৃতি থাকে। বেগুন হচ্ছে সোলানেসি ফ্যামিলির সদস্য, বুঝছো? এখানে কিন্তু স্থায়ী বৃতি আমরা দেখতে পাই। নিচের কোন প্রাণীটি নিজের খাবার নিজেই তৈরি করতে পারে? এদের মধ্যে কে নিজের খাবার তৈরি করতে পারে? দেখো, ইউগ্লেনা। ইউগ্লেনা এটা তো একটা শৈবাল, এ নিজের খাবার তৈরি করতে পারবে। সমস্যা হচ্ছে ভলভক্স, সেও একটা শৈবাল, বুঝছো? এও নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। তার মানে দুটাই উত্তর হবে। এখানে কি উত্তর দেওয়া উচিত আমি জানি না, দুটাই রাইট অ্যান্সার, বুঝছো? দুটাই রাইট অ্যান্সার এবং দুটাই খুবই পরিচিত রাইট অ্যান্সার। তুমি যখন একটা উত্তর দিও, দুটা তো উত্তর দেওয়া সম্ভব না। এবার চলো আমরা 17-18 সেশনের শিফট 2 এর যে বায়োলজি কোশ্চেনগুলো আছে সেগুলো জানবো। আমাদের জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কি? জাতীয় মাছ হলো ইলিশ মাছ, এর বৈজ্ঞানিক নাম হলো টেনুয়া লোসা ইলিশা। টেনুয়া লোসা ইলিশা, এটাই উত্তর হবে। জিন প্রকৌশল মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য অবশ্যই তোমার ব্যাকটেরিয়া লাগে, বিশেষ করে এই যে ইকোলাই আমাদের খুব লাগে। ইকোলাইয়ের গায়ে প্লাজমিড নামক একটা ডিএনএ থাকে, ওটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বাহক হিসেবে কাজ করে। সিফুর উদ্ভিদ কোনটা? আখ এবং ভুট্টা। আখ ভুট্টা খুবই পরিচিত দুটা হচ্ছে সিফুর গাছ। আখ আছে না ভুট্টা আছে? দেখো এই যে আখ আছে, আখ হচ্ছে একটা সিফুর গাছ। ধান কোন প্রকৃতির ফল? ধান হচ্ছে ক্যারিঅপসিস টাইপের ফল। কোনো ফল যদি এরকম হয়, ফলের ত্বক এবং বীজের ত্বক একটাই হয়, সেটাকে বলে ক্যারিঅপসিস ফল। ধান হলো ক্যারিঅপসিস। সিম জাতীয় উদ্ভিদে থাকে যে ব্যাকটেরিয়া, সিম জাতীয় উদ্ভিদের শেকড়ের মধ্যে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া বাস করে। এই জন্য দেখবে সিম গাছের শেকড়ে দানা দানা জিনিস পাওয়া যায়, এটাকে বলে নোডিউল। সিম গাছের শেকড়ের নোডিউলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। মানবদেহের যকৃতে রক্তের অতিরিক্ত গ্লুকোজ কিসে রূপান্তরিত হয় সঞ্চিত থাকে? আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজটা থাকে সেটা গ্লাইকোজেনে কনভার্ট হয়, হয় আমাদের লিভারের মধ্যে গিয়ে জমা হয়। গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হয়, মনে রাখতে হবে। প্রতি সেট ক্রোমোজোমকে কি বলা হয়? আমাদের শরীরের প্রতিটা কোষে 2 সেট করে ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম। জিনোম বলা হয়, মনে রাখতে হবে এই তথ্যটা। পোয়েসি গোত্রের উদ্ভিদের নাম। পোয়েসি গোত্র মানে ঘাস গোত্র, তার উদ্ভিদ কোনটা? টেকটাস আবার কি? ক্যাকটাস মনে হয় লিখতে গেছে। কসমস এটাও নয়, অ্যাস্টেরেসি সদস্য। এই যে বাঁশ, বাঁশ হচ্ছে পোয়েসির সদস্য, বুঝছো? আলু, আলু তো আবার সোলানেসির সদস্য। তোমাদের এই জিনিসটা একটু বলে রাখি, হ্যাঁ, বাঁশ কিন্তু ঘাসেরই একটা সদস্য, বড় ঘাস বলা যেতে পারে। বাঁশ হচ্ছে পোয়েসি গোত্রের একটা সদস্য, মনে রাখতে হবে। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত?
কোনো জিনিসের আপেক্ষিক গুরুত্বের মান 1-এর চেয়ে বেশি হলে সে পানিতে ডুবে যায়। রক্ত যেহেতু পানিতে ডুবে যায়, রক্তের আপেক্ষিক গুরুত্ব 1-এর চেয়ে বেশি। অ্যাকচুয়ালি যে এইটা 1.065। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হয় কোনটা? একটু আগে তোমাদের বলেছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে অগ্নাশয়ের অংশ। অগ্নাশয়ের অন্তর্ক্ষরা গ্রন্থিকেই বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণ হয়। আরে দুটোই তো আছে, ইনসুলিনও আছে, গ্লুকাগনও আছে। এদিকে গ্যাস্ট্রিন আছে। গ্যাস্ট্রিনের ক্ষরণ কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হয়? না, গ্যাস্ট্রিনের ক্ষরণ হয় পাকস্থলী থেকে। তার মানে এই দুটো উত্তর হবে, দুটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। আমার মনে হয় কি উত্তর দিবে তুমি এখানে? দুটাই তো রাইট অ্যান্সার, যে কোনো একটা দিয়ে দিলে। কোন অস্থিটি মধ্যকর্ণে নাই? আমাদের কানের মধ্যে 3টা হাড় থাকে, তাদের নাম হলো মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস কোনটা তাহলে মধ্যকর্ণে নাই? অ্যাটলাস নাই। অ্যাটলাস তো আমাদের মেরুদণ্ডের এই হাড়ের নাম, এটার নাম হলো অ্যাটলাস। মেরুদণ্ডের প্রথম হাড়ের নাম অ্যাটলাস। সমীকরণিক বিভাজন কোনটা? মাইটোসিস বিভাজনকে বলা হয় সমীকরণিক। আগেও এই প্রশ্নটা আমরা পেয়েছি। কে ব্যাকটেরিয়ার নামকরণ করেন? দেখো এই যে এরেনবার্গ নামক যে বিজ্ঞানী, তিনি কিন্তু ব্যাকটেরিয়াটাকে নামকরণ করেন। তোমরা মনে রেখো, ল্যামার্কের ব্যাপারে একটু বলি। তিনি কিন্তু বায়োলজি শব্দের প্রবর্তক, বায়োলজি শব্দটা দিয়েছেন। ডারউইনের কথা তোমরা জানো, বিবর্তনের জন্য তিনি খুবই বিখ্যাত। লিওয়েনহুক, তিনি কিন্তু কোষ আবিষ্কার করেছেন, কোষের আবিষ্কারক কিন্তু তিনি। ঠিক আছে, এরেনবার্গ হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ করে। নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই? মানুষের বা ম্যামালিয়া যারা, ম্যামালিয়া বা স্তন্যপায়ী যারা, তাদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তাহলে দেখো এই যে মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। আগে মনে করা হতো উট ম্যামালিয়া হওয়া সত্ত্বেও উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, তবে বর্তমানে বলছে উটেরও নাকি নিউক্লিয়াস নাই। তবে আমরা এত আপডেট তথ্যতে না যাই, আমরা মানুষই উত্তর দিব। প্রাণীজ স্টার্চ কাকে বলা হয়? প্রাণীদেহের মধ্যে স্টার্চ থাকে না, তবে প্রাণীদেহে গ্লাইকোজেন সঞ্চয় থাকে, এজন্য গ্লাইকোজেনকেই বলা যেতে পারে প্রাণীজ স্টার্চ। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, যে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। আর যে বাধা দেয়, যে বাধা দেয়, যে বাধা দেয় তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। ঠিক আছে, এপিস্ট্যাটিক এবং হাইপোস্ট্যাটিক। হার্ডেরিয়ান গ্রন্থি কোথায় থাকে? চোখে থাকে। হার্ডেরিয়ান গ্রন্থি থাকে হলো চোখে। কোনটি গ্রিন হাউস গ্যাস? এগুলোর মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটা? ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, সবাই গ্রিন হাউস গ্যাস। তোমরা খেয়াল করেছো এই গ্রিন হাউস গ্যাস থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে, অথচ এটা কিন্তু আমাদের বায়োলজিতে কোথাও ঠিকমতো আলোচনা করাই নাই। তবে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এই অধ্যায়ে অল্প একটু আলোচনা আছে গ্রিন হাউস গ্যাস নিয়ে। তোমরা কেমিস্ট্রিতে গ্রিন হাউস গ্যাস না নিয়ে ভালো করে পড়ে নিও। বায়োগ্যাস কোনগুলা, গ্রিন হাউস গ্যাস কোনগুলা, এদের আসলে ভূমিকাটা কেমন, এগুলো একটু কেমিস্ট্রি থেকে হলেও পড়ে নিও। হাজি দানেশের বায়োলজি পার্টি কিন্তু এগুলো প্রশ্নটা আসছে। যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয় তাকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এই যে দেখো, জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোন গোত্রের উদ্ভিদে নোডিউল থাকে? তোমাদের ইতোমধ্যেই কিন্তু এটা আমি বলেছি। সিম জাতীয় উদ্ভিদের শেকড়ে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া বাস করে। সে ব্যাকটেরিয়াগুলো শেকড়ের মধ্যে ছোট ছোট দানা তৈরি করে, যে দানাগুলোকে বলে নোডিউল। ধরা যাক এটা হলো সিম জাতীয় উদ্ভিদের শেকড়। এইগুলা, এই শেকড়ের মধ্যে দেখো ব্যাকটেরিয়া যখন বাস করে, শেকড়গুলোতে এরকম দানা তৈরি হয়, এই দানাগুলোকে বলে নোডিউল। নোডিউলের মধ্যে কে বাস করে বলতো? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাস করে। আসলে ব্যাকটেরিয়া কিন্তু সিম গাছের ক্ষতি করে না, এরা হলো মিথজীবী। সিম গাছের উপকার করে। কিভাবে উপকার করে? সে হলো নাইট্রোজেন সংবন্ধন করে দেয়, নাইট্রোজেন সংবন্ধন করে। ঠিক আছে, সিম গাছকে সে বরং হেল্প করে বিভিন্ন কাজে। যাই হোক, এই নোডিউলটা থাকে সাধারণত সিম জাতীয় গাছের। সিম জাতীয় গাছগুলো হলো লিগুমিনোসি ফ্যামিলির সদস্য। এটাই উত্তর হবে। কোনটি প্রাথমিক খাদ্য? যারা সরাসরি উৎপাদককে খায়, যারা সরাসরি ধরো ঘাস খাচ্ছে, তারাই হলো প্রাথমিক খাদ্য। ঘাস খায় কে কে? ঘাস ফড়িংও হতে পারে, হরিণও হতে পারে। এই প্রশ্ন আগেও একবার এসেছিল, ডবল অ্যান্সার। এখন আবার এসেছে, আবারও ডবল অ্যান্সার। ঠিক আছে, দুটাই কিন্তু এখানে অ্যান্সার, ঘাস ফড়িংও হবে, হরিণও হবে। পাটের আঁশ ছড়াতে কোন ধরনের ব্যাকটেরিয়া লাগে? আমরা যখন পাটটাকে পানিতে ডুবিয়ে রাখি, তখন ক্লোস্ট্রিডিয়াম নামক একটা ব্যাকটেরিয়া পাটের উপরে জন্মে এবং পাটটাকে পচিয়ে ফেলে। এতে করে আঁশটা খোলা সহজ হয়। ক্লোস্ট্রিডিয়াম উত্তর হবে। মূলের বহিরাবরণকে কি বলা হয়? তোমরা মনে রাখবে, গাছের শেকড়ের আবরণকে বলা হয় এপিব্লেমা। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বুঝছো? কাণ্ডের বহি আবরণকে বলা হয়, কাণ্ডের বহি আবরণকে বলা হয় এপিডার্মিস, এবং মূলের বহি আবরণকে বলা হয় এপিব্লেমা। ওকে, এবার আমরা 16-17 সেশনের শিফট 1-এর যে কোশ্চেন, সেগুলো সম্পর্কে একটু জানবো।
কোনটি ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদ নয়? ম্যানগ্রোভ মানে হলো লোনা মাটির যে হচ্ছে বন রয়েছে আমাদের সুন্দরবন, সুন্দরবনের উদ্ভিদ নয় কোনটা? সুন্দরী, গেওয়া, বাইন এগুলো সবই সুন্দরবনের গাছ। এই যে করই গাছ, এটা তো আমাদের গ্রামেও আছে, সব জায়গায় এটা জন্মে। তাহলে এই জিনিসটাই ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদ নয়, এটা সাধারণ বনাঞ্চলের উদ্ভিদ। ফার্নের সমগ্র পাতাকে কি বলা হয়? তোমরা মনে রাখবে ফার্ন হচ্ছে এই যে এই উদ্ভিদগুলা, ঢেকি শাকটাক টাইপের যে উদ্ভিদগুলো তাদেরকে বলা হয় কিন্তু ফার্ন। এটা হলো ফার্নের পুরা পাতা। এই ছোট ছোট পাতার টুকরাগুলোকে বলা হয় পিনা। মাঝখানে যে শক্ত অংশটা রয়েছে তাকে বলা হয় র্যাকিস। ঠিক আছে, আর পিনা এবং র্যাকিসকে একসাথে বলা হয় কিন্তু ফ্রন্ড। ঠিক আছে, তাহলে ফ্রন্ড উত্তর হবে। পুরা পাতাটাকে বলা হয় ফ্রন্ড, আর পাতার খণ্ডগুলোকে কি বলা হয়? তাহলে উত্তর দিতে তুমি পিনা। কোন হরমোন রক্তে পানির ভারসাম্য রক্ষা করে? এই যেটা আমি আগেও কিন্তু তোমাদের বলেছি, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, এই কিন্তু আমাদের রক্তে পানির পরিমাণটা নির্ধারণ করে। ভ্যাসোপ্রেসিন যদি বেশি ক্ষরণ হয় তখন রক্তে পানির পরিমাণ বাড়ে, আর ভ্যাসোপ্রেসিন কম ক্ষরণ হলে রক্তে পানির পরিমাণ কমে, এরকম ব্যাপার। একবীজপত্রী উদ্ভিদের ফুলের প্রতিটি স্তবক কত এর গুণিতক? 3 এর গুণিতক। এই কথাটার মিনিং আমি তোমাদেরকে বলি। তুমি যদি একটা একবীজপত্রী ফুল নিয়ে গবেষণা করো, দেখবে তার সবকিছু তিনটা করে আছে। যেমন ধান একটা একবীজপত্রী উদ্ভিদ, ধানের পুং স্তবক রয়েছে 6টা। 3 এর গুণিতক না? বলো। সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত মানে সুগঠিত নিউক্লিয়াস নাই কার? মানে আদিকুশিকে। সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত মানে হলো আদিকুশি। বলো তো এখানকার আদিকুশিকে একটু দেখো তো অপশনগুলা। ছত্রাক প্রকৃতকুশী, শৈবাল প্রকৃতকুশী, ব্যাকটেরিয়াই হলো আদিকুশি। সবুজ উদ্ভিদের তো অবশ্যই প্রকৃতকুশী। প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের ফলে শেষ উৎপাদন কোনটা? অবশ্যই অ্যামিনো অ্যাসিড। প্রোটিনকে পরিপাক করলে শেষ পর্যন্ত অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। মাইকোলজি কি? ছত্রাক নিয়ে তুমি যদি পড়াশোনা করো, বুঝছো, সেটাকে বলা হয় মাইকোলজি, ছত্রাক বিদ্যা, ছত্রাক সম্পর্কীয় বিদ্যা। কোনটি ফসফোপ্রোটিন? শোনো, দুধের কেসিনোজেন নামের যে প্রোটিনটা আছে এটাই হলো একটা ফসফোপ্রোটিন, বুঝছো। কোনটি হার্ব নয়? হার্ব মানে হচ্ছে ঘাস টাস টাইপের, ঘাস নয় কোনটা? দেখো, ধান, গম, সরিষা এগুলো সবাই অনেক দুর্বল, কিন্তু গন্ধরাজের গাছটা একটু ঝোপের মতো, বুঝছো। গন্ধরাজের গাছটা একটু ঝোপের মতো, এটাকে গুল্ম বলা যেতে পারে। তো এটা তো হার্ব নয়, তাহলে এটাই উত্তর দিব আমরা। পেঁয়াজের দেহ কোষে কয়টি করে ক্রোমোজোম থাকে? পেঁয়াজের দেহের প্রতিটা কোষে 16টা করে ক্রোমোজোম থাকে। সংখ্যাটা মুখস্থ করে নিও তোমরা। পেঁয়াজের দেহ কোষে 16টা করে ক্রোমোজোম থাকে। কোনটি বাল্ব এর উদাহরণ? শোনো, একটা গাছের ডাল যদি মাটির নিচে এসে হুট করে ফুলে এরকম কারেন্টের বাল্বের মতো তৈরি করে, এটাকে বলা হয় বাল্ব। এই জিনিসটা হয় পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে। ঠিক আছে, আলুর যেই পরিণতিটা সেটাকে বলা হয় টিউবার। আদা এটাকে বলা হয় রাইজোম। হলুদের অবস্থাটাকেও বলা হয় রাইজোম। ঠিক আছে, এগুলো কিন্তু সবাই রূপান্তরিত কাণ্ড, বুঝছো। এগুলো সবাই গাছের ডাল থেকেই তৈরি হয়েছে, সবাই রূপান্তরিত কাণ্ড। আলু হলো টিউবার জাতীয় কাণ্ড, আদা এবং হলুদ হলো রাইজোম, এবং পেঁয়াজ রসুন হচ্ছে বাল্বের উদাহরণ। জীব শ্রেণীবিন্যাস বিদ্যার জনকের নাম কি? শ্রেণীবিন্যাস বিদ্যার জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। জীববিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবে তোমরা। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখছো কতবার এখান থেকে প্রশ্ন আসছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোন ধরনের কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, আর আলফা কোষ থেকে গ্লুকাগোন ক্ষরণ হয়। একটু আগে লিখে দিয়েছে তোমাদেরকে। সিফুর উদ্ভিদ কোনটা? আখ এবং ভুট্টা সিফুর উদ্ভিদ, মুথা ঘাসও সিফুর উদ্ভিদ, অর্থাৎ সবগুলো উত্তর হবে। মানব দেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে? আমাদের লিভারের মধ্যে গ্লাইকোজেন জমা হয়, বুঝছো, আমাদের যকৃতের মধ্যে গ্লাইকোজেন জমা হয়। ব্যাকটেরিও ফাজ এক ধরনের কি? ব্যাকটেরিও মানে তো ব্যাকটেরিয়া, ফাজ মানে হলো ভক্ষণ করা। যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতে পারে, ধ্বংস করে ফেলতে পারে, তারাই হলো ব্যাকটেরিও ফাজ। ব্যাকটেরিও ফাজ এক ধরনের হলো ভাইরাস। নিচের কোনটি মাছ? এগুলোর মধ্যে মাছ কোনটা? তিমি মাছ নয়, এটা কিন্তু স্তন্যপায়ী। তিমি কিন্তু একটা স্তন্যপায়ী, মনে রাখতে হবে। তারা মাছ এটা হলো একাইনোডার্মাটার সদস্য। একাইনোডার্মাটার সদস্য। চিংড়ি মাছ যে, সে কিন্তু আর্থ্রোপোডায়ের সদস্য। তাহলে কোনোটাই নয় উত্তর হবে। নিজের কোনোটাই মাছ নয়, এগুলো কোনোটা অ্যাকচুয়ালি মাছ নয়। রুই কাতলা ওগুলো হলো মাছ, বুঝছো। কফি তৈরিতে কোনটা ব্যবহার হয়? কফি কিন্তু আমরা একটা বীজ গুঁড়ো করে খাই। চায়ের কিন্তু পাতা খাই, কিন্তু কফির বীজ খাই। ঠিক আছে, বীজ থেকে কিন্তু কফি বানানো হয়। মায়োসিসের
ফলে সৃষ্টি হয় কোনটা? মায়োসিসের ফলে কি সৃষ্টি হয়? তোমরা মনে রাখবে মায়োসিসের ফলে গ্যামেট বা জনন কোষ তৈরি হয়। মিওসিস বিভাজন করলে আমরা গ্যামেট বা জনন কোষ তৈরি করতে পারি। কোন উদ্ভিদে যৌনক্রম ঘটে না? যৌনক্রম মানে হলো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের আবর্তন। একবার হ্যাপ্লয়েড দশা পাবে, তারপর আবার ডিপ্লয়েড দশা, এরকম আবর্তনকে বলা হয় যৌনক্রম। তো দেখো মসের মধ্যেও যৌনক্রম আছে, মিউকর এটা হলো একটা ছত্রাক, এখানেও যৌনক্রম আছে। স্পাইরোগাইরা এটা একটা শৈবাল, এখানেও যৌনক্রম আছে। ব্যাকটেরিয়াতে কোনো যৌনক্রম নেই, এটা বই হুবহু লিখায় আছে। ব্যাকটেরিয়ার মধ্যে কোনো যৌনক্রম হয় না। ব্যাকটেরিয়া হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কিছুই হয় না, ব্যাকটেরিয়া সবসময় সেম টাইপেরই থাকে। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? তোমরাই বলো, কত সহজ একটা প্রশ্ন। 23 জোড়া। 23 জোড়া বা 46টা ক্রোমোজোম মানুষের দেহে থাকে। ডিএনএতে থাকে না কোনটি? ডিএনএতে কোনটা থাকে না? তোমরা জানো যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন সবই ডিএনএতে থাকে, তবে ইউরাসিল এই জিনিসটা ডিএনএতে থাকে না। ওকে, এবার চলো হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2015-16 সেশনের শিফট 1-এর কোশ্চেনগুলো আমরা জানবো। তখন মেবি একটা শিফটই ছিল। প্রশ্নতে বলা হচ্ছে প্যারাপোডিয়াম কি ধরনের অঙ্গ? তোমরা যদি কেঁচো বা জোকের শরীরটা দেখো, কেঁচো বা জোকের শরীরের নিচের দিকে ছোট ছোট কিছু পা থাকে। এই ছোট ছোট পা গুলোকে বলে সিটি অথবা প্যারাপোডিয়া। এগুলো এক ধরনের চলন অঙ্গ। প্যারাপোডিয়া কোন ধরনের অঙ্গ? চলন অঙ্গ। কোষের প্যাকেজিং কেন্দ্র কাকে বলা হয়? গলজি বস্তুতে এই বিভিন্ন পদার্থগুলো প্যাকেটজাত করা হয়, গলজি বস্তুই হলো প্যাকেজিং কেন্দ্র। জীবাণু ধ্বংসের কার্যকরী ভূমিকা রাখে কোন এনজাইম? জীবাণু ধ্বংস করে কোনটা বলো তো? এই যে লাইসোজাইম, এটা প্রথমের দিকেও আমরা কিন্তু পড়েছি। লাইসোজাইমের কাজই হলো জীবাণু ধ্বংস করা। জীববৈচিত্র্য সমৃদ্ধ পৃথিবীর অঞ্চলকে কি বলা হয়? হটস্পট বলা হয়। পৃথিবীর যে জায়গাতে অনেক জীব বাস করে তাকে বলা হয় হটস্পট। বাংলাদেশও কিন্তু একটা হটস্পটের মধ্যে রয়েছে, বুঝছো? বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ান কি জানি একটা হটস্পটের অংশ। এরকম পৃথিবীতে প্রায় এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই, 36টার আশপাশ এরকম একটা সংখ্যার হটস্পট রয়েছে। তার মধ্যে আমরা বাংলাদেশিরাও কিন্তু একটা হটস্পটের মধ্যেই রয়েছি। প্রোটিন সংশ্লেষণের সমাপ্তি কোডন কোনটি? তোমরা মনে রাখবে সমাপ্তি কোডন মানে হলো স্টপ কোডন। স্টপ কোডন হলো 3টা, সেগুলো হলো ইউএএ, ইউএজি এবং ইউজিএ। ঠিক আছে, তাহলে এই 3টার মধ্যে কোন একটা উত্তর হবে। কি আছে? এই যে ইউজিএ আছে। এই ইউজি এটাও খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে স্টার্ট কোডন। ঠিক আছে, এই কোডনের ব্যাপারটা একটু ভালো করে মাথায় রেখো। ওটা হলো স্টপ কোডন, আর এই যে এটা লাস্টেরটা এটা হলো স্টার্ট কোডন। এটা দিয়ে কিন্তু ট্রান্সলেশন প্রসেস শুরু হয়, প্রোটিন সংশ্লেষণ শুরু হয়। টায়ালিন এনজাইমটা কোথায় পাওয়া যায়? এটা মুখে লালার মধ্যে পাওয়া যায়। টায়ালিন এনজাইম মুখে লালারসের মধ্যে থাকে। এক প্রান্তীয় অমরা বিন্যাস পাওয়া যায় কোথায়? এক প্রান্তীয় অমরা বিন্যাস মানে হলো এটা যদি একটা ফল হয়, এই ফলের এক প্রান্ততে সবগুলো বীজ ধরে ধরে থাকে। এরকম ফল কোনটা বলো? এই যে দেখো সোলা, সোলাই কিন্তু হচ্ছে এক প্রান্তীয় অমরা বিন্যাসের উদাহরণ, বুঝছো? পরিস্ফুটিত পরাগরেণু পুষ্টি সাধন করে কোনটা? পরাগরেণুকে পুষ্টি প্রদান করে হলো ট্যাপেটাম, মানে হচ্ছে তোমার পরাগ যে থলি আছে তার অনেকগুলো আবরণ আছে, সবচেয়ে ভেতরের আবরণটাকে বলে ট্যাপেটাম আবরণ। এই হলো পরাগরেণুকে দেখাশোনা করে, বিভিন্ন খাবার টাবার খাওয়ায়। একবীজপত্রী উদ্ভিদের ফুলের প্রতিটা স্তবক, এটা তো আগেও আমরা জেনেছি। একবীজপত্রী উদ্ভিদের ফুলের প্রতিটা স্তবক 3-এর গুণিতক। সবকিছু 3টা, 6টা, 9টা এরকম করে করে থাকবে। আমি ধানের উদাহরণটা বলেছিলাম, ধানের পুংস্তবক দেখতে পাবে তুমি 3টা পুংস্তবক আছে, সরি 6টা আছে, 6টা পুংস্তবক। সিফুর উদ্ভিদের সালোক সংশ্লেষণে প্রথম স্থায়ী উপাদান কোনটি? সিফুর উদ্ভিদের প্রথম যে স্থায়ী উপাদানটা তৈরি হয় তার নাম হলো অক্সালো এসিটিক অ্যাসিড। সংক্ষেপে এই যে দেখো OAA লেখা আছে, এটাই উত্তর হবে। দেখো রক্তনালী নাই কোন কলাতে? কোন টিস্যুতে কোনো রক্তনালী থাকে না? আমাদের গায়ের বিভিন্ন আবরণী কলাতে রক্তনালী থাকে না। আমাদের হার্টের আবরণ আছে, কিডনির আবরণ আছে, দেখবে আবরণগুলো স্বচ্ছ, এখানে কোনো রক্তনালী নাই। তাহলে উত্তর হবে কিন্তু আবরণী কলা। কিন্তু ঝামেলা হয়েছে কোথায়? গাইডে দেখলাম তোমাদের যে প্রশ্ন ব্যাংক, সেখানে দেখলাম ওরা স্নায়ুকলা উত্তর দিয়েছে। স্নায়ুকলাতে ঝামেলা আছে। স্নায়ুকলা বলতে কিন্তু নিউরনও বোঝায়, নিউরোগ্লিয়াও বোঝায়। নিউরন এবং নিউরোগ্লিয়া মিলেই কিন্তু স্নায়ুকলা। নিউরনের মধ্যে কোনো রক্তনালী না থাকলেও নিউরোগ্লিয়ার সাথে রক্তনালী কানেক্টেড থাকে, বুঝছো? কাজে স্নায়ুকলাতে অল্প একটু হলেও রক্তনালী আছে। রক্তনালী সম্পূর্ণ অনুপস্থিত হচ্ছে আবরণী কলাতে। পেশি কলা এবং যোজক কলাতে তো অবশ্যই রক্তনালী আছে। তো আমার মনে হয় স্নায়ুকলা উত্তর হবে না, আবরণী কলাটাই কিন্তু উত্তরে হবে। এছাড়াও 100% কনফার্ম বলা যায় না, কারণ স্যার আসলে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা দিয়েছেন আমরা তা জানি না। আমার মনে হয় আবরণী কলা উত্তর হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কত লিটার গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয়? দিনে 2 লিটার। এই সংখ্যাটা মুখস্থ করবে তোমরা। আমাদের পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয় দিনে 2 লিটার। বিলুপ্ত প্রায় উদ্ভিদ নয় কোনটা?
এই উদ্ভিদগুলোর মধ্যে কোনটা বিলুপ্ত প্রায় নয়? দেখো আমাদের বই কিন্তু হুবহু দেওয়াই আছে। তালিপাম বিলুপ্ত প্রায়, পাতাঝাজি প্রায় বিলুপ্ত হয়ে গেছে, খুদে বড়লা প্রায় শেষ, এই যে দেখো পানিয়াওলা, এটা কিন্তু বিলুপ্ত প্রায় নয়, এটা এখনো পাওয়া যায়। নিচের কোনটি চোখের ভেতরে আলোর প্রতিফলন হ্রাস করে? আমাদের চোখের ভেতরে একটা কালো রঙের আবরণ আছে, এই আবরণটাকে বলে কোরয়েড আবরণ, এই কিন্তু আলোর প্রতিফলনটাকে হ্রাস করে। কোরয়েড, ঠিক আছে, কোরয়েড এই কাজটা করে। নিচের কোনটির অপর নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন? আমাদের হার্ট অ্যাটাকেরই অপর নাম হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অ্যাকচুয়ালি মেডিকেল টার্মিনোলজিতে হার্ট অ্যাটাক বলে কিছু নাই, ওটাই মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমাদের হার্টের কোনো মাসেলের মধ্যে যদি অক্সিজেনের সাপ্লাই কমে যায়, সেটাই হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ঠিক আছে। হার্ট অ্যাটাক এর অপর নাম হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ধানের ক্রোমোজোম সংখ্যা কত? ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24টা। ধান থেকে মনে রাখবে ধ্যান, মানুষ ধ্যান করলে 24 ঘন্টা ধ্যান করে, তাই না? এভাবে মনে রাখতে হবে। আইসিবিএন স্বীকৃত একটা উদ্ভিদের গোত্রের নামের শেষে কি থাকে? মালভেসি, পোয়েসি, গোত্রের শেষে কি থাকে বলে? এই যে ACEAE, এটা থাকে। এটাই হলো সাধারণত গোত্রের শেষে বা ফ্যামিলির শেষে থাকে। ফাইটা থাকে হচ্ছে বিভাগের নামের শেষে, অপসিটা থাকে হলো ক্লাস বা শ্রেণীর নামের শেষে, আর ডি এটা মেবি হলো সাব ফ্যামিলি বা ফ্যামিলির নামের শেষে থাকে, এক্সাক্ট বলতে পারছি না। উপসর্গ প্রকাশ পেলে শতভাগ প্রাণীর বা রোগীর মৃত্যু হয় যে রোগে, তার নাম কি? অর্থাৎ সিমটম দেখা যাচ্ছে, এখন তুমি মারা যাবে, তোমাকে আর কোনোভাবে বাঁচানো যাবে না, এরকম রোগটার নাম কি? এরকম রোগ কিন্তু জলাতঙ্ক। তোমরা অনেকেই অসুখ সম্পর্কে জানো, সাধারণত হচ্ছে বিভিন্ন রকম বন্য প্রাণী, আবার হচ্ছে আমাদের পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল, এদিকে রয়েছে শিয়াল, এরা যদি আমাদেরকে কামড় দেয় তখন জলাতঙ্ক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে কেন বলছি? যে কামড় দিলে জলাতঙ্ক হয়ে যাবে এমন না। ওই কুকুরটা বা বিড়ালটা যদি জলাতঙ্কের যে ভাইরাসটা, র্যাবিস ভাইরাস বহন করে, মানে সে যদি আক্রান্ত থাকে, সে আক্রান্ত যদি কোনো প্রাণী তোমাকে কামড় দেয়, তখন তোমার জলাতঙ্ক হবে। এখন কোন প্রাণীটা আক্রান্ত আছে এটা বোঝাও কঠিন, এই জন্য নর্মালি কোনো প্রাণী যদি আমাদেরকে কামড় দেয় বা আঁচড় দেয়, আমাদের জলাতঙ্কের টিকাটা নেওয়া উচিত। হয়তোবা 90% ক্ষেত্রে দেখা যাবে যে কুকুর বিড়াল তোমাকে কামড় দিয়েছে, আঁচড় দিয়েছে, সে আক্রান্ত নয়, তুমি সুস্থ হয়ে গেলে, তোমার কোনো সমস্যা হলো না। 10% যদি আক্রান্ত কোনো প্রাণী তোমাকে কামড় দেয় এবং তুমি যদি ভ্যাকসিন না নাও, তোমার কিন্তু মৃত্যু একদম 100%, বাঁচানো সম্ভবই না। এই জন্য রিস্ক এড়ানোর জন্য টিকা নেওয়াটা দরকার। যাদের বাড়িতে হচ্ছে পোষা প্রাণী আছে, কুকুর বিড়াল আছে, আবার যারা কুকুর বিড়াল দেখাশোনা করো বা রাস্তাঘাটে চলতে গিয়ে অনেকের হচ্ছে কামড় লেগে যায়, আঁচড় লেগে যায়, অবশ্যই টিকা নিবে তোমরা। দেখো আমাদের পড়া শেষ হয়ে গেল, আমরা মোটামুটি বিগত 6 বছরের প্রশ্ন পড়লাম। বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি যেগুলো তোমাদের সিলেবাসের সঙ্গে একদমই মিল নাই, একটু অন্যরকম প্রশ্ন, ওগুলো আমি একটু বাদ দিয়েছি। সব মিলে 300টা প্রশ্ন হওয়ার কথা ছিল, কিন্তু 300টার একটু কম হয়েছে, 20-30টা প্রশ্ন আমি ইচ্ছে করে বাদ দিয়েছি, যে প্রশ্নগুলো তোমার প্রয়োজন নাই। তাই আমাদের এভাবে কিন্তু প্রায় 300টা প্রশ্নের অ্যানালাইসিস জানাটা হয়ে গেল। তোমরা খেয়াল করেছো কিছু প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছিল, এরকম অনেকগুলো টপিক আমি লিস্ট করে রেখেছি, আরেকটা ভিডিওতে এই লিস্টটা তোমাদেরকে বলে দিব কোন কোন টপিকগুলো থেকে তোমার পড়তে হবে। আপাতত তোমাদের আশা করি একটা ভালো ধারণা তৈরি হয়েছে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের প্রশ্নগুলো কিন্তু এরকমই হয়, বুঝছো? বায়োলজি প্রশ্ন দেখো না, খুব ইজি, তোমার কি মনে হলো? আমার তো মনে হলো খুব ইজি। যাই হোক, আমাদের এই কোর্স সম্পর্কে তোমাদেরকে একটু বলি। আমাদের গুচ্ছের জন্য একটা বায়োলজি কোর্স রয়েছে এবং একটা এক্সাম ব্যাচ রয়েছে। বায়োলজি কোর্সে আমরা গুচ্ছের বায়োলজিটাকে খুব সুন্দর করে গুছিয়ে পড়ছি। 24টা অধ্যায়ের বই দাগানো এবং কনসেপ্ট ক্লাস আমাদের অলরেডি হয়েছে, মানে ফুল সিলেবাস আমরা কমপ্লিট করে ফেলেছি। আরও 10টা স্পেশাল লাইভ ক্লাস হবে, এখনো শুরু হয়নি, এটা সামনের মাসে হবে। এবং হচ্ছে টপ 1000টা এমসিকিউ আমি গুচ্ছের জন্য তোমাদেরকে বাছাই করে দিব। এই দারুণ একটা কোর্স, এই কোর্সের জন্য কোর্স ফি ছিল 399 টাকা, তবে এখন 299 টাকায় তুমি এনরোল করতে পারবে। এনরোল করার লিঙ্ক আমি নিচে কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, জাস্ট একটা ক্লিক করে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। গুচ্ছের জন্য আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে আমরা 34টা এক্সাম নিব। যারা ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্সার করতে চাও না বা এখান থেকে ম্যাথ বায়োলজি স্কিপ করতে চাও, তোমাদের জন্য বাংলা ইংরেজির জন্য 16টা হচ্ছে এক্সাম রয়েছে। সব মিলে 50টা এক্সামের জন্য কোর্স ফি হলো 199 টাকা। এটাও তোমরা যুক্ত হতে পারবে, দু একটা ক্লিক করি, লিঙ্কটা আমি দিয়ে দিব, ঠিক আছে? এখন এই ভিডিওটা সম্পর্কে একটু বলি তোমাদেরকে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আসে, কিন্তু শুধু যে হাজী দানেশের প্রশ্নগুলো হাজী দানেশে রিপিট হয় তা কিন্তু নয়, অন্য ভার্সিটির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো রিপিট হতে পারে। এবং হাজী দানেশ যেহেতু ফুল সিলেবাস, তো ফুল সিলেবাসের আমরা 800টা এমসিকিউ অলরেডি সলভ করেছি কৃষির জন্য বানানো এই ভিডিওটাতে। আমরা 24টা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 800টা এমসিকিউ যেগুলো বিগত বছরগুলোতে এসেছে, সামনে আসার সম্ভাবনা আছে, সেগুলো কিন্তু আমরা অলরেডি সলভ করেছি। এই 800টা আমি আর নতুন করে সলভ করে তোমাদের দেখালাম না, তোমাদেরকে বলবো যে কৃষি গুচ্ছের এই 800টা এমসিকিউ এর যে ক্লাস, সেটা একটু তোমরা করে নিও, বুঝছো? একটু লিঙ্কটা খুঁজে দেখো আমার চ্যানেলে, 5-6টা ক্লাসের উপরের দিকে তোমরা কিন্তু এটা খুঁজে পাবে। এটা একটু খুঁজে বের করে দেখো, তাহলে কিন্তু মোটামুটি তোমার বায়োলজিতে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল। সবাই অনেক ভালো থেকো।